সবাইকে স্বাগত জানাচ্ছি আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে। আমি রাসেল আছি সাথে। আপনারা শুনছেন ভূত.com এবং আজকেও একটা নতুন ঘটনা আপনাদের জন্য উপস্থাপন করব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। শুরুতেই জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব ঘটনায়, তবে তার আগে কিছু কথা বলে নিতে চাই। আমরা জানি যে আমাদের ঘটনা যখন আমরা প্রচার করি বা প্রত্যেক বৃহস্পতিবার রাত 9:59 যখন আমরা ঘটনা শুরু করি, তখন আরও অনেক ইউটিউব চ্যানেল, যেগুলো ফেক চ্যানেল, তারাও আমাদের ঘটনা প্রচার করে থাকে। আমরা একটা সময় শুনেছি আপনাদের কাছে যে আপনারা রেডিওতে শুনতে আপনাদের অসুবিধা, সুতরাং ইউটিউবে হলে ভালো, অ্যাপে শুনতে অসুবিধা, ইউটিউবে হলে ভালো। এবং এখন কিন্তু ইউটিউবে নতুন ঘটনা যাচ্ছে, সুতরাং সব সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। তারপরেও যে সমস্ত ফেক চ্যানেলগুলো রয়েছে, সেই সমস্ত চ্যানেলে যদি আপনারা যান বা সেই সমস্ত চ্যানেল থেকে যদি আমাদের ঘটনা শোনেন, তাহলে শুধুমাত্র তাদের যে অসৎ উদ্দেশ্য আছে সেটাকেই মদত দেওয়া হয় বা সেটাকেই সাপোর্ট করা হয়। আমরা সেটা চাই না, এবং আমরা চাইবো যে আমাদের যে ভেরিফাইড ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা শুনবেন, সেখানে আপনারা আসবেন এবং সেখান থেকেই আপনারা সাবস্ক্রিপশনের মাধ্যমে জেনে নেবেন কখন কোন ঘটনা আসছে। আমার মনে হয় যে সেটা আমাদের সবার জন্যই ভালো। বিশেষ করে আমি ইউটিউবে অনেক আশা নিয়ে শুরু করেছি, আপনাদের সাপোর্ট খুব বেশি দরকার এবং আমি বিশ্বাস করি যে সব সময়ের মতো এবারেও আপনারা পাশে দাঁড়াবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের যে ঘটনা, সেই ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি। আমার কাছে এই ঘটনাটি একটু অদ্ভুত লেগেছে, এই কারণেই সিদ্ধার্থ শেখর দে আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন এবং তিনি সেই ঘটনার শুরুতে কোনো ভূমিকা লেখেননি। এই ঘটনাটি তিনি কোথায় পেয়েছেন, কিভাবে পেয়েছেন, কিভাবে এটাকে সংগ্রহ করা ঘটনা নাকি তাও জানি না। তিনি শুধুমাত্র লিখেছেন নিশির ডাক, সিদ্ধার্থ শেখর দে। আমি তাকে ইমেল করেছি এবং তার ইমেইলের যদি আমি কোনো উত্তর পাই আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। গণিতের সরলগুলো শেষ করে চয়ন ঘড়ির দিকে তাকালো, দেখল সন্ধ্যা 7টা বাজে। এতক্ষণে তো তার বন্ধু সোহমের এসে যাওয়ার কথা, তাকে ডাকতে খেলার জন্য। হ্যাঁ, আজ 1 মাস হলো সে তার বন্ধুদের সাথে রাতের বেলা লুকোচুরি খেলতে যাচ্ছে, আর এই 1 সপ্তাহ হলো সে তার নতুন সাইকেলটা নিয়ে যাচ্ছে খেলতে। জন্মদিনের উপহার হিসেবে পেয়েছিল চয়ন সাইকেলটা তার বাবার কাছ থেকে। চয়ন সিঁড়ি দিয়ে নেমে নিচে আসে এবং ঘরের এক কোণে রাখা টেলিফোন দিয়ে তার বন্ধু সোহমকে ফোন করে, কিন্তু সোহম ফোন তোলে না। শেষে হতাশ হয়ে টিভিটার দিকে পা বাড়াতে যাবে, তখনই হঠাৎ কলিং বেলের শব্দে থমকে দাঁড়ায় সে এবং ছুটে যায় দরজার দিকে। দরজা খোলে। চয়ন বলছে, আরে আরে সোহম, এত দেরি হলো কেন আসতে? শিলফুল গাছটির নিচে মাথা নিচু করে দাঁড়িয়ে সোহম বলল, আজ আমি একটা নতুন জায়গা খুঁজতে গিয়েছিলাম খেলার জন্য। আগের ওই ছোট্ট জায়গাটায় কারা যেন বাড়ি করেছে, লোকগুলো ওদিকে কাউকে যেতে দিচ্ছে না। যাই হোক, আজ একটা জায়গা পেলাম, বিশাল জায়গা। ওদেরকেও নিয়ে গেছি, ওরা ওখানে খেলছে। এখন আমি তোকে ডাকতে এলাম, যাবি তো? চল। হ্যাঁ, আমি যাব, দাঁড়া একটু সাইকেলটা নিয়ে আসি। বাড়ির ভেতর থেকে সাইকেলটা বের করলো চয়ন। সোহম এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে সাইকেল নিয়ে। অন্যদিনের চেয়ে সোহমকে একটু আলাদা লাগছে, কেমন যেন অদ্ভুত রকম চুপচাপ হয়ে রয়েছে। যাই হোক, চল যাই। সাইকেল ঘুরিয়ে পেছনের রাস্তা ধরে। এই দিক দিয়ে যেতে হবে, শর্টকাট। বলছি সোহম, তোর বাড়ির কাজ শেষ সরলগুলো? সোহম
উত্তর দিল না। একটু এগোতেই চারিদিক অন্ধকার, এদিকে লোডশেডিং সম্ভবত। এই কিছুক্ষণ আগেই বৃষ্টি হচ্ছিল, তাই এখনো রাস্তার মাঝে গর্তে জল জমে আছে। রাস্তার পাশের বাড়িগুলোর দালানে হ্যারিকেনের আলোয় চলছে আড্ডা আর চা খাওয়া। রাস্তার সামনে থেকে একটা আগুনের ফুলকি আসছিল, সেটা যে ঘটি গরমওয়ালার ঝুড়িতে রাখা ল্যাম্পটি সেটা বুঝতে অসুবিধা হলো না। একটু দূরে মন্দিরে সন্ধ্যার আরতি শুরু হয়ে গেছে। বাইরের বটগাছের শিকড়ের আড়াল থেকে মন্দিরের ভেতরের প্রদীপটার আলো দেখতে পেল চয়ন। সাইকেল থেকেই প্রণাম করল সে। সোহম একটা অন্ধকার গলির সামনে দাঁড়িয়ে বলল, এখান থেকে সোজা চলে যেতে হবে। এই বলে চলে গেল। চয়নও তাই করল। ঢালু গড়ান রাস্তা, রাস্তার ধারে ধারে জল জমে রয়েছে। তার পাশে পুকুর, ঝিঝি পোকা আর ব্যাঙের কোলাহল শোনা যায়। দু এক সময় মাছের জল ঝাপটানোর শব্দ শোনা যায়। পুকুর পেরিয়ে এলে একটু দূরে একটা চার্চ দেখা যায়। চার্চের মাথায় থাকা ক্রসটা অন্ধকারে ভালোই দৃশ্যমান। সোজা গিয়ে ডান দিকে গেলে ইটের রাস্তা, তার পাশের ঝোপঝাড়ে অন্ধকারটা বেশ জমাট বেঁধেছে। রাস্তার আশেপাশে অসংখ্য নাম না জানা গাছ, আর তারই মধ্য থেকে হঠাৎ একদল বাদুড় উড়ে গেল চয়নের মাথার ওপর দিয়ে। আর একটু হলে চিৎকার করে উঠত চয়ন। যাই হোক, রাস্তার ধারের প্রকাণ্ড গাছগুলোর পাতায় থাকা জলের ফোঁটাগুলো হাওয়ার দাপটে তাদের গায়ে পড়তে থাকে। বৃষ্টি পড়ছে নাকি সোহম? না, গাছের জল। একটু দূরে ঝোপের আড়ালে জোনাকির ঝাঁক দেখা গেল এবং বাতাসে একটা সুগন্ধে চারিপাশ আমোদিত করে তুলেছে। চয়ন দাঁড়িয়ে দেখছিল, সোহম এসে তাড়া দিতে লাগলো। তাড়াতাড়ি চল, রাত হয়ে যাবে। বহুদূর থেকে রাখালের বাঁশির সুন্দর সুর শোনা যাচ্ছে। বেশ মনোরম পরিবেশ, তাই নয় কি? যাই হোক, বহু কষ্টে এগোতে হলো, নইলে রাত হয়ে যাবে যে। দক্ষিণ থেকে ঠান্ডা বাতাস আসছিল, ঝড় আসছে সম্ভবত। সামনে গঙ্গার ঘাট, গঙ্গার পাড়ে কয়েকজন বসে গল্প করছিল। আর কত দূর? এই তো এসে গেছি সামনে, বলল সোহম। রাস্তার প্রান্তে একটা বহুদিনের পুরনো বাড়ি, ইংরেজ আমলের সম্ভবত। ভগ্নদশা, অন্ধকার জমাট বেঁধে রয়েছে। বাড়িটার পাশ কাটিয়ে সোজা রাস্তা, এবার পিচের রাস্তা, শুধুই নামেই রাস্তা। ভগ্নদশা, আর মাঝে মধ্যে বড় গর্ত, তাতে বৃষ্টির জলে ভর্তি। দুপাশে বড় বড় গাছ আর ঝোপ জঙ্গলের মাঝে মাঝে শিয়ালের কোরাস শোনা যাচ্ছিল। একটু এগোতেই প্রচণ্ড জলের শব্দ এখানে। চয়নের ভয় করতে লাগলো। বাড়ি ফিরে যাবে নাকি আজ, তাই ভাবছিল। কিন্তু রাস্তাও তো চেনে না সে। নিরুপায় হয়ে সোহমকে অনুসরণ করতে লাগলো সে। সোহম সোজা গিয়ে বাঁদিকের রাস্তায় ঢুকে গেল। চয়নও তাই করল। রাস্তার বাঁদিকে খুব একটা বড় কোয়ার্টার বা ফ্যাক্টরি, সম্ভবত সবই পরিত্যক্ত আর ভগ্নদশা। আকাশে চাঁদের কোনো হদিস নেই। তাহলে আজ অমাবস্যা সম্ভবত। চয়ন এতক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল। হাঁপিয়ে উঠে সোহমকে জিজ্ঞেস করে, আর কত দূর? সোহম এর কোনো উত্তর দিল না। চয়ন বিরক্তিতে চিৎকার করতে যাবে, এমন সময় পেছন ঘুরে দেখে কোথাও কেউ নেই। শুধু রয়েছে আবছা কুয়াশা আর নিস্তব্ধতা। ঘাবড়ে গিয়ে সোহমের নাম ধরে চিৎকার করছিল চয়ন, কিন্তু তার চিৎকার দুবার প্রতিফলিত হয়ে স্তব্ধ হয়ে যায়। বড় বড় পরিত্যক্ত ফ্যাক্টরির রাস্তায় সাইকেল নিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছে একটা প্রাণী। অন্ধকারে আবছা দেখা গেল কে যেন ফ্যাক্টরির সামনে চাদর গায়ে বসে রয়েছে। নিরুপায় হয়ে চয়ন তার দিকে ধাবিত হয়। খানিকটা কাছে গেলে চয়ন বুঝতে পারে যে লোকটা আস্তে আস্তে কাঁপছিল, ঠান্ডায় সম্ভবত। হক্কে যাক, তার কি? কথা বলার আগেই হঠাৎ এক বিদ্যুৎ ঝলকে লোকটার মুখটা দেখা গেল। হাত পোড়া মুখে নীল ওই চোখ কি জ্যান্ত মানুষের। চয়নের বুকের রক্ত ঝলকে ওঠে। অন্ধকারে লোকটা দাঁড়িয়ে পড়ল তা বোঝা গেল। আস্তে আস্তে চয়নের দিকে এগোতে লাগলো সে। চয়ন যেন আটকে গেছে ওখানে। হঠাৎ এক বিদ্যুতের ঝলকে চয়নের সব আচ্ছন্ন ভাব ফিরে আসে। সাইকেল ঘুরিয়ে প্রাণপণে পালায়। লোকটা পিছু করছে নাকি তাও জানে না, কারণ সে আর পিছু ফিরে তাকায়নি। নিজের সব শক্তি দিয়ে, গায়ের সর্বশক্তি দিয়ে যত জোরে সম্ভব সাইকেল চালাতে লাগলো। চালাতে চালাতে কান গরম হয়ে উঠেছে। এবার থামতে হবে কোথাও।
দক্ষিণ থেকে ঠান্ডা বাতাস বইছে, ঝড় হবে মনে হয়। ভয়ে গলা শুকিয়ে এসেছে চয়নের, তাও সাইকেল চালাতে থাকে সে। অনেকক্ষণ বাদে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। রাস্তার পাশের বাঁশবাগান থেকে এক চিলতে আলো দেখা গেল, যেটি আসছিল রাস্তার ধারের একটি ছোট্ট শিব মন্দির থেকে, যা এত হাওয়ার দাপটেও নিভে যায়নি। সেটাই অবাক করার বিষয়। চয়ন মন্দিরের সামনে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে যা দেখছে তাকে সত্যি নাকি কোনো দুঃস্বপ্ন। রাত অনেক হয়েছে মনে হয়। বাড়ির লোক কি করছে কে জানে। হয়তো এতক্ষণে পুলিশের কাছে খবর চলে গেছে নিখোঁজ হবার। এটা কি একটা দুঃস্বপ্ন? অচেনা জায়গায় রাতের বেলায় নিঝুম অন্ধকারে ঝড়ের মধ্যে একটা মন্দিরের সামনে আলোর উৎসের জন্য দাঁড়িয়ে থাকা কি ভালো কথা? নিজেকে যেন অসহায় কোনো প্রাণীর মতো লাগতে লাগলো। খিদে পেয়েছে, মাথায় কিছু আসছে না, কিন্তু প্রদীপের দিকে চোখ যেতেই সব পরিষ্কার হয়ে গেল। প্রদীপ জ্বলছে মানে এখানে কেউ থাকে। তাছাড়া এই জঙ্গলের মধ্যে আর কেই বা প্রদীপ জ্বালাবে? বৃষ্টি এখনো ফোঁটা ফোঁটা পড়ছে। এবারে হাওয়া বইতে শুরু করে জোরে। বাঁশগুলোর ঠক ঠক আওয়াজ হতে থাকে। চয়ন মন্দিরে নমস্কার ঠুকে বেরিয়ে পড়ে লোকালয়ের খোঁজে। তাতে বাড়ি যাওয়ার রাস্তা বা আজকের রাত কাটাবার ব্যবস্থা তো করা যাবে। এই অন্ধকারে বাঁশবনে দাঁড়িয়ে থাকার চেয়ে লক্ষ গুণে ভালো। মাথার উপর দিয়ে একটা পেঁচা ডাক দিয়ে চলে গেল। গাটা কেমন ছমছম করে উঠল। রাস্তা ফাঁকা, হালকা বৃষ্টি পড়ছে, চারিদিক নিঝুম অন্ধকার, কিন্তু এর মধ্য থেকেও শেয়ালের কোরাস শোনা যাচ্ছিল। কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল যে সেই লোকটা এখনো তাকে অনুসরণ করে যাচ্ছে। কিন্তু সে পেছন ফিরে তাকায়নি। একটু দূরে যেতেই বাঁশবনের ফাঁক দিয়ে এক টুকরো হলুদ আলো দেখে যেন জীবন ফিরে পেল সে। অন্ধকারে আর কোনো কিছু না ভেবে সোজা আলোর উৎসের দিকে ধাবিত হলো। বাঁশবনের মধ্যে দিয়ে সরু কাঁচা রাস্তা দেখে মনে হলো যেন বহুদিন এখানে কোনো মানুষের পা পড়েনি, শুধু মাদুর আর চামচিকের আনাগোনা। অনেকক্ষণ হাঁটার পর একটা কুড়ে ঘর দেখা গেল। দালান রাখা হারিকেনটাই সেই হলুদ আলোর উৎস। ঘরের ছাউনি, ঘরের বাইরে হারিকেন জ্বলা সত্ত্বেও ঘরের ভেতর গাঢ় অন্ধকার যেন জমাট বেঁধে রয়েছে। ঘরটার পাশে একটা পুকুর, পুকুরে পানা ভর্তি আর মাছের আষ্টে গন্ধ। চয়ন বাড়ির সামনে গিয়ে ডাকতে লাগলো। শূন্যতা ছাড়া আর কেউ সাড়া দিল না। কোথাও কেউ নেই। চয়ন কেউ নেই দেখে সাইকেলটা একপাশে রেখে দালানে গিয়ে বসে। এতক্ষণে বাইরে হালকা বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। সামনের ঝোপে একদল জোনাকি হালকা সবুজ রং ছড়িয়ে আছে। ঝিঝি পোকার কোলাহল শোনা যাচ্ছে। হ্যারিকেনের আবছা আলোয় আশেপাশের পরিবেশটা বেশ ভালোই লাগছিল চয়নের। মনে পড়ছিল সেই ছোটবেলায় ঝড় বৃষ্টির সময় লোডশেডিং হলে হ্যারিকেনের মৃদু আলোয় জানালার পাশে বসে থেকে ঠান্ডা বাতাস উপভোগ করার দিনগুলো। তার মা তার কাছে ভূতের গল্প শোনাতো। সত্যি অনেক বছর পর এই কথাগুলো মনে পড়ল চয়নের। কারণ এখনকার দিনে সাইক্লোন এলেও কোনোদিন কারেন্ট যায় না, আর অপ্রয়োজনীয়ভাবে সমস্ত জায়গায় 10 হাত দূরে দূরে বসানো বিদ্যুতের লাইট পোস্টগুলো কোনোদিন এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ করে দেয়নি। সত্যি আজকাল সমাজ ব্যবস্থা আজকের শিক্ষা ব্যবস্থার মতো হয়ে গেছে। ধরে বেঁধে সবাইকে এক জিনিস মুখস্থ করানো যদি শিক্ষা হয়, তাহলে আমি চিরজীবন অশিক্ষিত হয়ে যাব। ছেপে পরীক্ষার খাতায় টোকার প্রতিযোগিতায় চক্করে শিক্ষার্থীদের সৃজনশীলতাটা কোথায় যেন হারিয়ে যায়। আর লোকে বলতে থাকে, এখনকার দিনে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ জন্মায় না কেন? কে জানে, হয়তো এখনকার জীবনানন্দ বা রবীন্দ্রনাথ কোথাও বসে তাদের পড়া মুখস্থ করে চলেছে। তাদেরও তো সমাজে শিক্ষিত পদবিটা অর্জন করতে হবে, নইলে সমাজ তাদের মানবে কি করে? এইসব ভাবতে ভাবতে চয়ন নিজের কথা ভুলে গিয়েছিল। তার অচৈতন্য ভাব কাটল পেছনে কারো আবির্ভাব অনুভব করে। পেছনে তাকাতেই ভারী গলায় কেউ ঘরটার ভেতর থেকে বলে উঠল, এই নাও গামছা, মাথাটা ভালো করে মুছে নাও, নইলে ঠান্ডা লাগবে। একটু চমকে উঠে দাঁড়ায় চয়ন। লোকটির
গামছাটা নিয়ে মাথা মুছে ফেলে। চয়ন বলল, আমি ডাকলাম, কেউ সাড়া দিল না বলে এই দালানে এসে একটু বসলাম। হ্যাঁ, আমি তখন ঘুমাচ্ছিলাম, তাই শুনতে পাইনি বাবু। তোমাকে আমি দালানে বসে থাকতে দেখে গামছাখানি নিয়ে এলাম। আচ্ছা, আগে ভেতরে এসো, তারপর কথা হবে ক্ষণ। ঘরের ভেতর ঢুকতেই কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। অনেক দিন ধরে কোনো ঘর বন্ধ থাকলে যেমন গন্ধ হয়, ঠিক তেমন। আর একটা জিনিস নজরে পড়ল, যে ঘরের ভেতরে আসবাবপত্র তেমন কিছু নেই। ঘরের এক কোণে একটা চৌকি, আর ঘরের দেয়ালে ঝুলন্ত হুঁকো ছাড়া আর কিছু নজরে পড়ল না। লোকটা দালান থেকে হ্যারিকেনটা নিয়ে মাঝে রেখে ভেতরে কোথায় চলে গেল। খানিক্ষণ বাদে লোকটা এক বাটি মুড়ি, কাঁচা লঙ্কা, চা আর গরম আলুর চপ দিল খেতে। তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর কথা বলবো। ঝড় জলের মধ্যে এমন খাবার কেউ ছাড়ে? লোকটা একটু তফাতে বসে হুঁকো টানতে লাগলো। এতক্ষণে লোকটার মুখটা হ্যারিকেনের হালকা আলোয় দৃশ্যমান হলো। মাথায় চুল নেই বললেই চলে, কিন্তু মুখে গোঁফ দাড়ি ভর্তি। এতই পুরো মুখটা দেখা যায় না। পরনে হাত কাটা ফতুয়া আর লুঙ্গি। লোকটা হুঁকোটা একটা লম্বা টান দিয়ে বলল, আচ্ছা, তোমার নামটা জানা হলো না। আমার নাম চয়ন। আমার একটা বন্ধুর সাথে খেলতে যাচ্ছিলাম, পথে হারিয়ে এখানে আসা। এত রাতে কি খেলতে যাও? লুকোচুরি? সাইকেলে করে? আজকালকার ছেলেরা কি সব খেলা খেলে কিছুই বুঝি না বাবু। আরে এই দেখো, আমার নামটাই বলা হলো না যে। আমার নাম নাসির আলী, এখানেই থাকি, এই পাশের ফ্যাক্টরিতেই কাজ করি। কিছুক্ষণ নিস্তব্ধ। বাইরে থেকে আসা ঝিঁঝি পোকার ডাক যেন তীব্র হয়ে উঠল। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সাতপুকুর। আজ যা ঝড় উঠেছে, আজকে তোমাকে আর বাড়ি ফিরতে হবে না। কালকে যেও, আজকে এখানেই থেকে যাও। কিছু অসুবিধা হলে বলো, বুঝতেই পারছো গরিবের ঘর, একটু অসুবিধা তো হবেই। না না কাকু, কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ বাদে দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে চোখ পড়ল। এই রে, রাত 10টা বাজে। এতক্ষণে বোধহয় পাড়ার লোক জড়ো হয়ে গেছে বাড়ির সামনে। দূর হোক গে, যাক। না, এই ভেবে আর লাভ নেই, কাল দেখা যাবে খন। বাড়ির বাইরে পাতার ওপর বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে, তার সাথে ব্যাঙের কোলাহল আর ঝিঁঝি পোকা তো আছেই। হাওয়ায় ঝুলন্ত বাঁশ গাছের মর্মর আওয়াজ আর খটর খটর শব্দ। তার ওপর থেকে বাড়ির কাছ দিয়ে একটা পেঁচা ডাকতে শুরু করলো। রাত গভীর, কিন্তু ঘুম আসছে না। অচেনা জায়গা সম্ভবত। হ্যারিকেনের কাঁচে কালি পড়ে গেছে, অনেকক্ষণ হলো প্রায়। আলো প্রায় নিভে এসেছে। লোকটা দেয়ালের কাছে বসে ঝিমোচ্ছে। কিন্তু এ কি, লোকটার দাঁতগুলো এমন অস্বাভাবিক কেন? হ্যারিকেনের আলোর তীব্রতা কমার সাথে সাথে লোকটাকে অস্বাভাবিক লাগতে শুরু করলো। হে ভগবান, এ কোথায় এসে পড়েছি আমি? ঝড় জলের রাতে এমন অচেনা একটা জায়গায়, একজনের বাড়ি যার যার পরিচয় জানি না, এবং যে ভীষণ ভয়ঙ্কর দেখতে। বৃষ্টি এখনো পড়ছে। হ্যারিকেনের আলো প্রায় বুঝে এসেছে। ব্যাপারটা ভালো ঠেকছে না। লোকটা ঘুমিয়ে পড়েছে। এখনই সময়। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে দরজার দিকে অগ্রসর হলাম প্রায় নিঃশব্দে। বাইরে বেরিয়ে এলাম। সাইকেলটার তালা খোলার আওয়াজে লোকটা চেঁচিয়ে ওঠে, ধর ধর, পালালো পালালো, ধর ধর। সাইকেলটা নিয়ে ঝড়ের গতিতে ছুটলাম। গায়ে যত জোর ছিল সব লাগিয়ে চললাম। বুঝতে পারলাম আমার পেছনে কেউ আমাকে অনুসরণ করছে। পেছন থেকে কারো দৌড়ে আসার ধূপধাপ শব্দ কানে আসছে। তাও পেছনে তাকাইনি, শুধু সাইকেল নিয়ে প্রাণপণে ছুটতে লাগলাম। অনেকক্ষণ যাবত সামনে দিয়ে কারোর ভারী গলার আওয়াজ পেয়ে থমকে দাঁড়ালাম। দেখলাম অন্ধকারকে কেটে কেউ যেন এগিয়ে আসছে। হাত দেখাতে দেখাতে কাছে আসতেই আমার সাইকেলের হ্যান্ডেল ধরে বলে, এত রাতে এখানে একা ঘুরছো কেন? মানে হারিয়ে গিয়েছিলাম। রাত 11:30টার সময় ডানলবে একা একা ঘুরছো? এর মানে জানো কি হতে পারে? তোমার ভাগ্য খুব ভালো যে বেঁচে গেছো, নইলে
এমন খাবার ওরা ছাড়বে? লোকটি কি বকছে কিছুই বুঝলাম না। মাতাল নয় তো? শেষে যদি আবার এও তারা করে? ধুর, কি সব ভাবছি। লোকটা একটা বিড়ি জ্বালিয়ে টেনে বলল, তোমার বাড়ি কোথায়? কত দূর? আমি বললাম, 7 পুকুর। আমার সাথে চলো, তোমায় পৌঁছে দিয়ে বাড়ি যাই। সাইকেলটাও তুলে নাও ওই রিকশায়। সাইকেলটা রিকশায় তুলে বসলাম। লোকটা দেখলাম রিকশায় লাগানো প্লাস্টিক দিয়ে ঢেকে দিল। তখন হালকা বৃষ্টি পড়ছিল। লোকটি দেখলাম রিকশার সিটে উঠতে যাবে, অন্ধকারে চারিদিকে খাঁ খাঁ করছে। এর মধ্যে থেকেই রিকশা এগোলো। রিকশায় লাগানো ডায়নামোর জন্য সামনের ছোট্ট ডুমটা মৃদু জ্বলছে হেডলাইটের মতো। চয়ন হাত দিয়ে বাইরে থেকে আসা বৃষ্টির ছাঁটগুলোকে আটকানোর ব্যর্থ চেষ্টা করে চলেছে। অন্ধকারের মধ্যেই লোকটা বলে উঠল, এখানে কটার সময় এসেছিলে? 7টা, 7:30 নাগাদ হবে। এখন বাজছে রাত 11:30। কোথায় ছিলে এতক্ষণ? এখানকার ফ্যাক্টরিতে কাজ করে একটা লোক, তার বাড়িতে। কোন ফ্যাক্টরি? ওইখানে কাছেই, যেখান থেকে আসছিলাম। ওটা ডানলপ ফ্যাক্টরি, আর ওটা আজ থেকে 15 বছর আগে বন্ধ হয়ে গেছে। জানি না কার বাড়ি ছিলে। কথাগুলো শুনে গায়ের লোম দাঁড়িয়ে গেল। কোনো কথা বললাম না। অন্ধকারে এই অকল্পনীয় নীরবতায় রাস্তার শুধু দুটি প্রাণী রিকশায় প্যাডেলের আওয়াজ ছাড়া আর কোথাও কোনো শব্দ শোনা যাচ্ছে না। বৃষ্টিটা জোরে নামলো। তার মধ্যে লোকটা বলল, প্লাস্টিকটা ভালো করে নাও। তাই করলাম, কিন্তু ততক্ষণে পুরোটাই ভিজে গেছি। আর থেকে লাভ কি? বৃষ্টির সাথে চলছে তীব্র হাওয়া। মনে হচ্ছে এই উল্টে যাবে রিকশা, কিন্তু হাওয়ার সাথে একেবারে লড়াই করে এগিয়ে চলেছে রিকশা। অনেকক্ষণ পর রিকশাটা একটা গাছতলার নিচে আসলেই কারোর বাঁচ খাই গলার আওয়াজ শোনা গেল। রোকো রোকো। রিকশা চালক এই শুনে দুগুণ জোরে চালালো। আমি হতবাক, যেন রিকশাওয়ালার মনে কোনো পুরনো আতঙ্ক জেগে উঠেছে। কিছু দূর যেতে রিকশা চালক স্বাভাবিক হলো। আমি বললাম, ওই লোকটা কে? ফেলে এলেছে? লোকটা খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল, তোমার ওকে মানুষ মনে হয়? এত রাতে কেউ ওই ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকবে? রাতের বেলায় এটি হলো সমস্যা বাবু। কে মানুষ, কে অন্য কিছু বোঝাই যায় না। লোকটা হঠাৎ সামনের দিকে তাকাতেই চুপ হয়ে গেল। রিকশা থামিয়ে দিল। প্লাস্টিক দিয়ে উঁকি মেরে দেখতে পেলাম সামনে অনেক ঝোপ জঙ্গল। তাতে অন্ধকারে জমাট বেঁধে রয়েছে। তার মধ্যে থেকে একটা মন্দিরের চূড়া উঁকি মারছে, আর জোরে জল পড়ার শব্দ হচ্ছে। কিছুক্ষণ পর রিকশাটা এগোলো। আমি বললাম, ওখানে দাঁড়িয়েছিলেন কেন? ভাবছিলাম ফিরে অন্য পথে যাব কিনা, কারণ রাস্তাটা ভালো না। অনেক আগে এখানে মরা। কিছু না বলতে গিয়ে থেমে গেল। বাবু, আমি যখন বলবো চোখ বন্ধ করে কোনো লোহার জিনিস ধরে রেখো। বৃষ্টি তখন প্রায় থেমে গেছে। সামনের কদম ফুলের গাছটায় বাদুরগুলো উড়ে বেড়াচ্ছে। ভেজা অরণ্যের মধ্য দিয়ে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তখনই আমার কানের পাশ থেকে কি যেন বেরিয়ে গেল, যা দেখে গা ছমছম করে উঠল। বাবু, চোখ বন্ধ করো তাড়াতাড়ি। চোখ ভয়ে আপনা থেকেই বন্ধ হয়ে গিয়েছিল। কানে আসছে শুধু জলের শব্দ। কিছুক্ষণ পরে লোকটি চোখ খুলতে বলল। চোখ খুলে দেখলাম মন্দির পেরিয়ে চলে এসেছি। এখন শুধু সোজা রাস্তা আর জমাট অন্ধকার। আচ্ছা কাকু, ওটা কি বেরিয়ে গেল কানের পাশ থেকে? হাওয়া, বাতাস। রাত বিরেতে এসব নিয়ে কথা বলো না। হাওয়া বাতাস, সেটা আবার কি? এই প্রথম শুনল চয়ন। এখানে তো ঠান্ডা কেন কাকু? গঙ্গার পার, ঠান্ডা তো হবেই। আর এত রাতে এখানে আমরা ঘুরে বেড়াচ্ছি। বাহ। খানিকটা দূরে এলাম। সামনে ধান ক্ষেত, আখের ক্ষেত। ভেতর থেকে কিছু দেখা যায় না। সামনে একটা ছোট মন্দির, সম্ভবত শিব মন্দির। দুহাত জুড়ে বাবা মহাদেবের নামে প্রণাম করলাম। আজকে যা যা দেখেছি তা থেকে ফিরে আসতে সপ্তাহখানেক লাগতে পারে। অন্ধকার পেরিয়ে এসে অবশেষে চয়নের চেনা পথ নজরে এলো। চয়ন যেন হারানো সোনা খুঁজে পেয়েছে। তার কোনো দিন বাড়ির রাস্তায় এসে এত খুশি লাগেনি। বাড়ির সামনে আসতেই বাড়ির সামনের পাড়া প্রতিবেশীদের ভিড়। রিকশা সামনে আসতেই চয়নের মা আর পাড়ার লোক মিলে চয়নকে রিকশা থেকে বাড়িতে নিয়ে যায়। চয়নের বাবা রিকশা চালকের সঙ্গে কথা বলতে থাকে। কোথায় পেলেন একে? লোকটি বলল, আর বলবেন না বাবু, ডানলবের কাছে একটা দরকারি কাজে গিয়েছিলাম। ফিরতে অনেক রাত হলো। আসার সময় দেখি কে যেন অন্ধকারে সাইকেল চালাচ্ছে। এত রাতে ডানলব থেকে ফিরছিলাম বাবু। জিজ্ঞাসা করলে বলল হারিয়ে গিয়েছিল। কোথায় ছিলে জিজ্ঞেস করলে বলল ফ্যাক্টরিতে কাজ করে এক লোকের বাড়িতে। এখন আপনি বলুন, ডানলব ফ্যাক্টরি কত বছর আগে বন্ধ হয়ে গেছে।
আমি জানি না কোথায় ছিল বাবু। সব শুনে মাথায় হাত পড়ল চয়নের বাবার। লোকটির ভাড়া মিটিয়ে দিয়ে বাড়িতে ঢুকলেন। প্রতিবেশীরাও তখন যে যার বাড়িতে চলে গেছে। চয়নের বাবা বললেন, কোথায় ছিলে এতক্ষণ? খেলতে গিয়েছিলাম, সোহম ডাকতে এসেছিল, একসাথে গিয়েছিলাম অনেকটা দূরে, তারপর ও কোথায় চলে গেল, আমি হারিয়ে গিয়েছিলাম। সব শুনে চয়নের বাবা বলল, আচ্ছা দাঁড়াও, বলে ঘরের কোণে রাখা টেলিফোনের দিকে ধাবিত হলো। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, সোহমের আজ বিকেল থেকে জ্বর, ও কোথাও বেরোয়নি আজ। সেদিন অনেক ঝামেলার পর চয়নের রাতের বেলা কোথাও যাওয়া বন্ধ হয়ে গেল। আর বন্ধ না হলেও রাতের বেলা বেরোনোর সাহস তার চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিল। এই ছিল ঘটনা। আমি জানি না কেমন লাগলো, কোনো ভূমিকাই তিনি লেখেননি, ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনালাম। এখন ভালো মন্দ বিশ্বাস করা বা না করা এটা সম্পূর্ণ আপনাদের ওপর, আপনাদের ব্যাপার। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। অবশ্যই পরবর্তী যে ঘটনাটি, সেই ঘটনাটি এমন ঘটনা যে ঘটনাটি আপনাদের কাছে অনেক বেশি জনপ্রিয় একটি ঘটনা, যেটা হয়তো স্বাধীন মিউজিক অ্যাপে বা অন্য কোথাও প্রচারিত হয়েছিল, আপনারা শুনেছেন বা শোনেননি বা আবারও হয়তো শুনতে চান। চলুন কথা না বাড়িয়ে চলে যাই সেই ঘটনায়। তার আগে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের প্রথম ঘটনায়। তার আগে জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। চলুন আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে আপনাদের সবার অতি প্রিয় ভূত.com-এর একজন মডারেটর হিসেবে কাজ করছি। আজ আমি আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন কিছু নিয়ে। আপনাদের সবার ভালোবাসা পেয়ে মিরাজ ভাইয়ের কালো অধ্যায়ের পর এবার মোয়াজ্জেম হুজুরের জবানে নতুন অধ্যায় ঘটনাটি নিয়ে ফিরে এসেছি আপনাদের সামনে। শুরুতেই বলে রাখি, এটি একটি বড় ঘটনা, সুতরাং যারা বড় ঘটনা শুনতে চান না তাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আজকের ঘটনাটি আমি কার কাছ থেকে শুনেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা। তাহলে চলুন শুনে আসি কিভাবে ঘটনাটি আমি আমার ঝুলিতে সংগ্রহ করলাম। মিরাজ ভাইয়ের কালো অধ্যায় পর্বটি শেষ করার পর মোয়াজ্জেম হুজুর কি বলেছিলেন সিম্ফনি সাহেবের বিষয়ে মনে আছে? আমি মনে করিয়ে দিচ্ছি। উনি বলেছিলেন, আমি আসি, কাল আপনাকে ঈমান নামাজ নিয়ে একটা কাহিনী শোনাবো। এরপর মোয়াজ্জেম হুজুর আমাকে বলেছিলেন, আসসালামু আলাইকুম ভাই, শুনবেন সিম্ফনির বলা সেই নতুন অধ্যায়, যে অধ্যায়ে একজন নির্দয় জিন ধর্মান্তরিত হয়ে মুসলিম হতে বাধ্য হয়েছিল, কেঁদেছিল। জি হ্যাঁ লিসেনার্স, আমি এক জিনের মুসলিম হবার ঘটনাটি নিয়ে আপনাদের সামনে ফিরে এসেছি। বলছেন মোয়াজ্জেম হুজুর, সেদিন সিম্ফনি ভাই আমাকে মিরাজের জীবনের কালো অধ্যায়ের ইতি টেনে ওনার জীবনের একটি কাজ আমার সাথে শেয়ার করবেন বলে জানিয়েছিলেন, যেই কাজে একজন বিধর্মী জিন নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আপনাদের সাথে এরপর আমার আর কথা হবে না, এটাই আমার বলার শেষ ঘটনা। আপনাকে আমি সবই বলেছি, প্রশ্ন থাকলে শেষে বলবেন, আশা করি উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। এবার আপনাকে বলি সিম্ফনি সাহেবের জীবনের সেই ঘটনা, মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনাটি কাশফি ফরিদি, ডাকনাম সিম্ফনি সাহেবের জবানে বলার চেষ্টা করছি। প্রেক্ষাপট সাল 2016, গ্রামের নাম মায়ুন, হোনজা ডিস্ট্রিক্ট, পাকিস্তান। আমার ওস্তাদ সোলেমান বিন ফারুকের জন্মস্থান। এই গ্রামের ইতিহাস ছোট্ট করে একটু বলে নেই। মায়ুন পাকিস্তানের উত্তরে অবস্থিত হিমালয় পর্বতের হোনজা অঞ্চলে অবস্থিত একটি গ্রাম এবং খুবই কৃষির জন্য ছোট অঞ্চল।
এই গ্রামটি প্রাচীন সিল্ক রোডের একটি পথের পাশে অবস্থিত এবং চীন, আফগানিস্তান, ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি প্রধান বাণিজ্যিক ক্রস রোড হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি বিপর্যস্ত এবং প্রাগৈতিহাসিক অঞ্চল, যেখানে বহু শতাব্দী ধরে চীন, ভারত, পাকিস্তান এবং পাকিস্তানের মধ্যে ঝড়ে ঝড়ে লড়াই হয়েছে। প্রতি বছর এই গ্রামের সীমানা ঘেঁষে একটি মেলার আয়োজন করে থাকে ট্র্যাডিশন হিসেবে। ধর্মীয় অনুশাসন ও নানাবিধ প্রাচীন রিচুয়াল সিক্রেটলি পালন করা হয় এই মেলায়। বহুবার এই রিচুয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও সিক্রেট রিচুয়ালগুলো থামানো সম্ভব হয়নি। মেলা শেষ হবার 17 দিন পর আমার ওস্তাদ সুলাইমান বিন ফারুকের কাছে একজন কৃষক এসে উপস্থিত হন। ওনার অবস্থা খুবই বেহাল, গায়ে কোনো কাপড় নেই, লুঙ্গির নানান জায়গায় ছেঁড়া। ওস্তাদ ওনার দারিদ্রতার অবস্থা দেখে অনেক কষ্ট পান এবং জানতে চান যে ওনার কি হয়েছে, এমন অবস্থা কি করে হলো ওনার। উনি কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, হুজুর, ডাক্তার দেখাতে দেখাতে আমি নিঃস্ব, আমার আর কোনো সম্পদ অবশিষ্ট নেই, আমি পথের ভিখারি হয়ে গেছি, মেয়ে দুটিকেও বাঁচাতে পারছি না, আমাকে দয়া করে আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন। এই বলে উনি একজন 10-12 বছর বয়সী বাচ্চার মতো করে কাঁদছিলেন। উস্তাদ ওনাকে শান্ত করে সম্পূর্ণ ঘটনা বলতে বলেন। উনি বলেন, আজ থেকে 17 দিন আগে মায়ুনের মেলায় যাবার পর থেকে তার মেয়ে দুটো কেমন যেন হয়ে গেছে, ঘুমায় না, খায় না, গাছে উঠে পাখি ধরে মেরে ফেলে আর সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যে মেয়েরা অন্ধকার ভয় পেত তারা আলো সহ্য করতে পারে না, সারাদিন নিস্তেজ হয়ে ঘুমায় আর রাতে সারা বাসায় চলাচল করে। মুরগির খোয়ারে গিয়ে মুরগির মাথা টেনে আলাদা করে ফেলে, রাতের বেলা উঠোনে গিয়ে নানান ধরনের অঙ্গভঙ্গি করে, নানান কথা বলে, উর্দু, আরবি আরও অনেক ভাষায়। একদিন ছোট যমজ রাতে পানি পানি বলে চিৎকার করছিল। ওর মা ওকে পানি এনে দিলে এক ঢোকে ও পানির বোতল খালি করে ফেলে। এরপরে বাথরুমে চলে যায় দৌড়ে। ওর আম্মি ভয়ে ওর সাথে বাথরুমে গিয়ে দেখে মেয়ের ইউরিনের কালার সম্পূর্ণ লাল। মা বুঝতে পারে পানি না খাবার ফলে এমন অবস্থা হয়েছে তার। আমি গ্রামের ডাক্তারকে খবর দেই। উনি আসেন, পরীক্ষা করেন আর বলেন 2 মেয়েরই বাজে ধরনের ডিহাইড্রেশন আর ইউরিন ইনফেকশন হয়েছে, তাদের খাবার দাবারের অনেক সমস্যা চলছিল। ডাক্তার কিছু ভিটামিন লিখে দিয়ে ডাক্তারখানায় যাবার পরামর্শ দেন। হুজুর, প্রতিবেলা 2 মেয়ের এত ওষুধ আর ইঞ্জেকশন কিনতে কিনতে আমার সমস্ত টাকা পয়সা এখন শেষ, কিন্তু এতগুলো টাকা খরচ করেও আমার মেয়ে দুটোকে এখন অবধি সুস্থ করতে পারলাম না। এখন আমার সমস্ত টাকা পয়সা শেষ, আমার মেয়ের চিকিৎসা করাতে করাতে আমি নিঃস্ব। এরপর নিরুপায় হয়ে আমি আমার মেয়েদের বাসায় নিয়ে চলে আসি। বাসায় আনার পর আমার মেয়েদের অবস্থা আর ভালো তো হয়নি, বরং আরও খারাপ হতে চলেছে। তাদের আচরণ আগের থেকেও অনেক বেশি এলোমেলো, কথা বলে আস্তে আস্তে, কথায় কথায় মারতে আসে, বিভিন্ন ভাষায় ভয় দেখানো, কোরআন শরীফ এবং ধর্মের প্রতি অনীহা, প্রচুর পরিমাণে ভয়ে জীবনযাপন করছি। এখন আমাদের হাতে আর কোনো টাকা পয়সা নেই। গ্রামের মানুষেরা বলছে ওদের উপরে নাকি জিনের ভর হয়েছে, কেউ নাকি কালো জাদু করেছে। সবাই বলছে ওদের যেন আপনার কাছে নিয়ে আসি, আপনি নাকি এই বিষয়ে অনেক দক্ষ। দয়া করে আমার মেয়ে দুটোকে সাহায্য করুন হুজুর, আপনার পায়ে পড়ি, আমার মেয়ে দুটোকে সাহায্য করুন। এই বলে লোকটি কাঁদতে শুরু করে। এরপর হুজুর বলেন, ভাইজান, আপনি শান্ত হন, দয়া করে কান্নাকাটি করবেন না। আপনার মেয়েদের কথা আমি শুনলাম, এবার বলুন তো আপনার নাম কি এবং আপনি কোথা থেকে আসলেন? উনি বললেন ওনার নাম মোহাম্মদ ওয়াসিম। এরপর হুজুর বলেন, আচ্ছা ঠিক আছে ওয়াসিম ভাই, আমাকে কি নিয়ে যেতে পারবেন আপনাদের বাসায়? আমি একবার আপনার বাসায় যেতে চাই এবং আপনার মেয়েদের সাথে এবং আপনার বাড়ির আশেপাশের মানুষ সকলের সাথে কথা বলতে চাই। আপনার মেয়েদের যে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করিয়েছেন সেই ডাক্তারের সাথেও কথা বলতে চাই। হুজুরের কথাগুলি শুনে ওনার চেহারায় একটা স্বস্তি ফিরে এলো। উনি হুজুরকে ধন্যবাদ জানালেন এবং জিজ্ঞেস করলেন যে উনি কবে তার বাসায় যেতে পারবেন। হুজুর ওনাকে জানান আগামীকাল যাবেন। ওয়াসিম সাহেব আল্লাহর কাছে হুজুরের জন্য দোয়া করলেন এবং বিদায় নিয়ে চলে আসলেন। পরদিন সকালে ওস্তাদ মেলা কমিটির সদস্যবৃন্দের সাথে কথা বলতে গেলেন এটা জানতে যে মেলায় কোনো সিক্রেট রিচুয়াল করা হয়েছিল কিনা। যথারীতি তারা সকলে এই বিষয়টিকে একেবারে বাতাসে উড়িয়ে দিলেন আর ওস্তাদকে সেখান থেকে চলে যেতে বললেন। ওস্তাদ আবার বাসায় না গিয়ে ওয়াসিম সাহেবের বাড়ি গেলেন আসরের একটু আগে। সেখানে গিয়ে উনি নিজের মতো করে একটা ইনভেস্টিগেশন করলেন এবং ওয়াসিম সাহেবের বাসায় আশেপাশের মানুষের সাথে কথা বললেন। ভাই, বর্তমান সময়ে এই ইনভেস্টিগেশনকে আমরা ডকুমেন্টারি বলে থাকি।
ওস্তাদ ওয়াসিম সাহেবের প্রতিবেশী হাসমত সাহেবের বাসা থেকে ওনার ইনভেস্টিগেশন শুরু হয়। হাসমত সাহেবের বাসার দরজায় নক করলে হাসমত সাহেব বেরিয়ে এসে তাকে সালাম দেন এবং তাদের সাথে কথাবার্তা হয়। হাসমত মিয়া, ওয়াসিম সাহেবের মেয়েদের যে সমস্যা জানেন? হাসমত সাহেব বলেন, জি হুজুর জানি। বলেন তো একটু। সাহেব, মেলার দিন রাত 8টায় ওয়াসিম ভাইয়ের বাসা থেকে চিৎকারের শব্দ শুনতে পাই আমরা। ওনার বাসায় গিয়ে বিষয়ে জানতে চাইলে উনি বলেন যে এমন কোনো চিৎকার ওনারা নাকি শোনেননি। আমরা চলে আসি কথা শেষ করে। 10টার দিকে আমরা খেতে বসি। জানালার সামনে হালকা আলোয় হঠাৎ দেখি ওয়াসিম ভাইয়ের এক মেয়ে এসে আমাদের জানালার সামনে দাঁড়িয়ে। আমরা কিছুটা অবাক হই আর ওকে আমাদের বাসায় আজ রাতে খাবারের দাওয়াত দেই। হঠাৎ মেয়েটা বলে, কিরে হাসমত, আজ না তোর বাবার মৃত্যুবার্ষিকী? ছি 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 ছি, জাহান্নামী বাপকে রেখে এখানে গরুর মাংস খাচ্ছিস। তোর বাবার কি অবস্থা, আয় তোকে দেখাই। আমি বেয়াদব বললে চিৎকার করে ওয়াসিম ভাইয়ের কাছে মেয়েটাকে নিয়ে নালিশ জানাই। মেয়েটা ওয়াসিম ভাইকে বলে, ওয়াসিম, হাসমতের বাবা জাহান্নামে আর এই শয়তান আজকে গরুর মাংস খাচ্ছে। আর এভাবে কেউ খায়? তেল মশলা দিয়ে পুড়িয়ে, ছি 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 ছি। এই বলে মেয়েটা দৌড়ে পালিয়ে যায়। ওয়াসিম ভাই আমাকে জানায় মেলা থেকে ফিরে আসার পরেই নাকি তার মেয়ের এই অবস্থা। এর পর দিন থেকে ওদের বাসা থেকে রাত বিরাতে চিৎকার আর নানান রকমের কবিতা পড়ার মতন অনেক কিছু শোনা যায়। ভাষাটা উর্দু না, আরবি হতে পারে, নাও পারে, তবে আরবি না হবার সম্ভাবনাই বেশি। আস্তে আস্তে দুজনেই এরকম আচরণ করতে শুরু করে। ভয় লাগে রাতে দরজা খুলতে। মেয়েদের ডাক্তারখানাতেও নিয়েছিল। গরিবের চাষা বেচারা। আমি নিজে 5000 রুপির মতো ওকে ধার দিয়েছিলাম। হুজুর, বেচারা বড় কষ্টে আছে, ওকে সাহায্য করুন। ওস্তাদ ওনার কথা শুনে বাসা থেকে বের হয়ে গেলেন। মাগরিবের নামাজ পড়ে ওয়াসিম ভাইয়ের বাসায় পা রাখলেন এবং তিনি তারপরে আয়াতুল হারক পড়া শুরু করলেন। একটু বলে রাখি আয়াতুল হারক আসলে কি। আয়াতুল হারক অর্থাৎ কুরআনুল কারীমের জাহান্নাম ও আযাব সংক্রান্ত আয়াতসমূহ। তারপরে রুকাইয়া করলেন। রুকাইয়া করার মাঝে সাধারণত এই সমস্ত আয়াত পড়তে হয়। এছাড়া হয়তো আরও বিবিধ ব্যবহার রয়েছে, আল্লাহ ভালো জানেন। পড়ার সময় আপনি নিয়ত করবেন কেন পড়ছেন, এরপর তেলাওয়াত শুরু করবেন, তাহলেই উপকার হবে ইনশাআল্লাহ। আমি কাশফি ফরিদি সিম্ফনি একটি রুকাইয়া পরিচালনা করেছিলাম। রুকাইয়া করার সময় আমার মোবাইলে একটা ফোন আসে, কিন্তু আমি তখন ব্যস্ত, তাই ফোন ধরিনি। একজন মাঝ বয়স্ক যুবকের রুকাইয়া করছিলাম, যে কিনা আশেক জিনের শিকলে বন্দী ছিল। আল্লাহর দয়া নাকি সেই জিন দুর্বল জানি না। আয়াতুল হারক পড়া শেষ করার আগেই সেই শয়তান যুবকের দেহ ত্যাগ করতে বাধ্য হয়। ওনারা আমাকে অনেক রুপি ইনামই দিতে চেয়েছিলেন, কিন্তু আমি একটা রুপিও নেইনি। শুধু একটু পানি চেয়েছিলাম খাবার জন্য। পানি খেয়ে আমি বসে ওনাদের বাসায়। যুবক সুস্থ হয়েছে নিশ্চিত হয়ে কিছু তদবির দিয়ে আমি ওনাদের বাসা থেকে বের হয়ে আসি। বাসা থেকে বের হয়ে মোবাইল হাতে নিয়ে দেখি আমার ওস্তাদ আমাকে ফোন করেছিলেন। আমি কল ব্যাক করতেই উনি কল ধরলেন। সিম্ফনি, মায়নগ্রাম চিনিস না? আমি হ্যাঁ বলার পর উনি আমাকে বললেন, অতি সত্বর চলে আয়। এই বলে উনি কল ডিসকানেক্ট করে দিলেন। আমি সেই রাতে বাড়িতে গিয়ে খানা পিনা করে আমার মতো শুয়ে পড়ি। ভোরবেলা উঠে তাহাজ্জুদ পড়ছিলাম, কিন্তু আমার ধ্যান নামাজ থেকে উঠে যাচ্ছিল বারবার। আমি সূরা ফাতিহাও ভুলে যাচ্ছিলাম। অনেক কষ্টে তাহাজ্জুদ পড়ে আল্লাহর নিকটে ফরিয়াদ জানাই, কেন আমার এমন হলো? আমার নামাজ কি আল্লাহর নিকট প্রিয় না? ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করবেন, ফরিয়াদ জানাই। আমি ফজরের নামাজে দাঁড়াতেই আমার ডান কাঁধে কারো নিঃশ্বাস অনুভব করলাম। আমি নামাজ কন্টিনিউ করলাম, সালাম ফেরালাম। বাম কাঁধে সালাম ফেরাতেই কেউ আমাকে বলল, আলস্তা খাফিয়া হাল সালায়াত, অর্থাৎ ভয় পেলি না, নামাজ পড়েই নিলি। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বাসা থেকে বের হলাম মায়ুন গ্রামের উদ্দেশ্যে। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 9টা বেজে যায়। গ্রামে পৌঁছাতেই আমি ওস্তাদকে ফোন করি। ওস্তাদ আমাকে ঠিকানা দিলে আমি ওনার বাসায় গিয়ে উপস্থিত হই। ওনার বাসায় ওনার সাথে রোগীর ব্যাপারে তথ্য শেয়ার করি। এরপর ওস্তাদ আমার সাথে ওনার রোগীর তথ্য শেয়ার করেন। চলুন এবার ফিরে যাই ওস্তাদ ওয়াসিম সাহেবের বাসায় পা রাখার পরের ঘটনায়, যা আমি এখন ওস্তাদের ভাষায় বলছি। আমি ওয়াসিম সাহেবের বাসায় নক করলাম। ওয়াসিম সাহেব দরজা খুললেন। ভেতরে ইতোমধ্যেই ডাক্তার উপস্থিত রয়েছেন। আমাকে বসতে দেয়া হলো বাহির ঘরে। ভেতর থেকে আমি ওনাদের বাক বিতণ্ডা শুনছি। ডাক্তার আমাকে উদ্দেশ্য করে বলছে, আমার মতো ভণ্ড হুজুরকে কেন আনা হয়েছে এখানে? মেয়েদের ক্ষতি হলে পরে উনি পুলিশের কাছে অভিযোগ করবেন, আরও কি কি যেন করবেন বললেন। হঠাৎ ডাক্তার ভেতর থেকে বেরিয়ে এসে বললেন,
হুজুর, ওরা দুজন আমার পেশেন্ট, আপনি যাই করবেন আমি আপনাকে নজরে রাখবো, আমি রেকর্ড করে রাখবো সব। একটু এদিক ওদিক হলে সোজা পুলিশের কাছে যাব, মনে থাকে যেন। আমি মুচকি হেসে বললাম আচ্ছা। বলে ভেতরে যাব এমন সময়ে একটা মেয়েকে দেখলাম ফ্যাকাশে কুর্তা পরে বেরিয়ে আসছে। আস্তে আস্তে সে দেয়ালের কাছে এসে নিজের মাথা নিজেই আস্তে আস্তে ঠুকতে লাগলো। ডাক্তার বলল স্লিপ ওয়াকিং। আমি ডাক্তারকে থামিয়ে বললাম যে না, আমাকে যেন উনি একটু দেখতে দেন। উনি সম্মতি দিলে আমি মেয়েটার কাছে গিয়ে সালাম দিলাম। মেয়েটা আমার দিকে সজোরে ঘুরে তাকালো আর বজ্র কণ্ঠে বলল, ঘেন্না করি আমি তোর সালাম, তোদের। চলে যা সুলাইমান, চলে যা। আমি আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কিছুই বলতে পারলাম না। আমি আসলে একটু ভয় পেয়েছিলাম। ইমান আসলেই দুর্বল আমাদের সবার। নইলে মুখে অনেকে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, কিন্তু বাস্তবে রাতে দরজায় ঘরে খট করে আওয়াজ হলেও ভয় পাই। লজ্জা লাগে আমার। ডাক্তার মেয়েটাকে একটা ইঞ্জেকশন দিলে মেয়েটা ডাক্তারকে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছিল আর হঠাৎ বলে বসলো ডাক্তারকে, তোর মেয়ের বয়স 3 মাস না? কেমন হবে যদি তার কোনো ক্ষতি হয়? ডাক্তার ভয় পেল। ততক্ষণে ইঞ্জেকশনের প্রভাবে মেয়েটা নিস্তেজ। ডাক্তার আমাকে বলল, হুজুর, আমি খেয়াল করিনি মেয়েটা আপনার নাম কিভাবে জানলো, আর আমার মেয়ের নাম বয়স কিভাবে সম্ভব, আর আপনি সালাম দিলে এমন আচরণই বা কেন করলো? আমি ডাক্তারকে বললাম, ভাই, ধর্ম মানেন? মেয়ের নাম রেখেছেন মরিয়ম, মানে আপনি মুসলমান। আল্লাহকে মানেন আর শয়তান, তাকে মানেন না। ওনার মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখতে পেলাম আমি। এরপর আমাকে নিয়ে ওয়াসিম সাহেব ওনাদের মেয়েদের ঘরে চলে গেলেন। আমি দেখলাম ঘরের মেঝেতে 2টা তোশক পাতা, 2 তোশকে 2টা মেয়ে। এক তোশকে থাকা মেয়ের হাত পা বাঁধা, আর এক তোশকে মাত্র ইঞ্জেকশন দেয়া মেয়েটা। একই রকম দেখতে মাশাল্লাহ, জমজোড়া। একজনের নাম ইকরা আর একজনের নাম কিরাত। ইকরা বয়সে বড় কয়েক মিনিটের আর কিরাত ছোট। ইকরার হাত পা বাঁধা অবস্থায়। আমি ইকরার হাত পা খুলতে বলি ওয়াসিম সাহেবকে। উনি ইকরার বাঁধন খুলে দিলে আমি ইকরার দিকে তাকালে ও উঠে বসলো। শুরুতেই আমাকে বলল, সুলেমান, দেখবি? এই বলে সে তার জিভ বের করলো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তার জিভে কিছু একটা লেখা। আমি তার কনিষ্ঠাঙ্গুল চেপে ধরি। রুকায়ার আয়াত পড়ে আল্লাহর নামে তাকে বলতে বলি তার নাম কি। সে চিৎকার দিয়ে আমার হাত ছাড়িয়ে রুমের একটা কোনায় গিয়ে বসে পড়ে, এমনভাবে যেন মনে হচ্ছিল শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। সে আমাকে বলল আমি কোনোভাবেই নাকি এই 2টি মেয়েকে বাঁচাতে পারবো না। ইফরিত আসবে, ইফরিত ওদের গ্রহণ করবে। এরপর আমি নড়ে চড়ে বসি। ইফরিত? হঠাৎ করে ইফরিত কোথা থেকে এলো? এই কাহিনী বড়ই জটিল। রাত হয়ে গেছে। এরপর সিম্ফনি। আমি তোমাকে ফোন করি, কারণ ওদের চেহারায় আমি যে ছাপ দেখেছি সেটা আমি আগে কখনো দেখিনি। ভয় পাচ্ছি রে বাবা, তুমি আমার সাথে থাকো এই কাজে, কেমন? ওস্তাদের কথা শুনে আমি বললাম, জি ওস্তাদ, থাকবো বলেই তো এসেছি। এরপর সেদিনের মতো আমি আর ওস্তাদ ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল শুরু হলো নতুন এক আশা নিয়ে। আমি ও ওস্তাদ সকাল সকাল চলে যাই ওয়াসিম ফাইজানের বাসায় ইকরা আর কিরাতকে দেখার জন্য। প্রথমবারের মতো ইকরা আর কিরাতকে দেখতে এসেছি আমি। ওদের ঘরে প্রবেশ করে আমি ওস্তাদের মতো সালাম দেই আর বলি, ওরা যেই হোক না কেন আমার সাথে যেন কথা বলে, ওরা কি চায় সেটা যেন জানিয়ে দেয়। এরপর শয়তান আর আমাদের মাঝে কিছু কথোপকথন হয়। আমি আল্লাহর নামে শয়তানকে আদেশ করি তার নাম প্রকাশ করার জন্য। শয়তান হাসি দেয়। সে নাকি একজন গর্বিত সেনা, অগণিত শয়তানের একজন সেনা। ইকরা শয়তানি গলার ঠাট্টা করে হেসে বলে, খুব ভালো, প্রয়োজন হলে আমি তাকে হারুত বলে ডাকতে পারি। সে আরও বলে সে এখানে তার কাজের চেয়েও বেশি কিছুর জন্য এসেছে। এই কাজ সেই কাজ যে কাজের রাস্তা হলো এক অন্ধকার যা সবার অন্তরে বিরাজ করে। ওস্তাদ ওকে মিথ্যা বলতে বারণ করেন, কারণ হারুত কখনোই তার নাম হতে পারে না। আমি তাকে বলি, শয়তান, তোর প্রতারণার কোনো সীমা নেই। মানুষের আত্মা স্থিতিস্থাপক। একটি ছোট্ট বিশ্বাসের আলোয় সবচেয়ে ধূর্ত শয়তানকেও পরাজিত করতে পারে। আমরা তোর এই প্রভাব প্রত্যাখ্যান করি এবং তোর প্রতারণার বিরুদ্ধে দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করি। কিরাত এবার হাসি দিয়ে বলে, হয়তো মানুষের আত্মা স্থিতিস্থাপক, কিন্তু তারা কত সহজে প্রলোভনের কাছে নতি স্বীকার করে। আমি শয়তানকে বলি তার এই সমস্ত প্রলোভন মানুষের জন্য একটি পরীক্ষা, যা তাদের সংকল্পকে শক্তিশালী করে ও আল্লাহর কাছে ডাকে আর ঈমান মজবুত করে। কিরাত ব্যঙ্গ করে,
এটা নাকি ভঙ্গুর ধারণা। আমি তাকে বলি, তার দেখানো যা কিছু সেটা একটা মিথ্যা মায়া মরীচিকা, যা নিবিড় দুয়ার পরিদর্শনে অদৃশ্য হয়ে যায়। আসল পূর্ণতা আসে আল্লাহর প্রতি ভালোবাসা থেকে, একে অপরের প্রতি সমবেদনা থেকে। আমি বলি যে তার ভেতর শূন্য যা আছে সেটা অলিক কল্পনা দিয়ে ঢাকতে পারবে না। ইকরা এবার একটু ঘাবড়ে যায়, বলে, হুজুর, তুই মানুষের লোভ এবং আকাঙ্ক্ষার গভীরতাকে অস্বীকার করিস? শোন, আমি তাদের দুর্বলতাকে কাজে লাগাবো যতক্ষণ না পর্যন্ত তারা শূন্যে হারিয়ে যায়, আত্মাহীন শরীর ছাড়া আর কিছু যেন অবশিষ্ট না থাকে। আমি বলি, তার এই অহংকার তার পরাজয়ের কারণ হতে পারে, কিন্তু মানুষের আত্মা আসলে স্থিতিশীল। তারা আল্লাহর প্রতি বিশ্বাসের মাধ্যমে শক্তি খুঁজে পায়। কিরাত এবার গর্জন করে, আশা 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 একটা ভঙ্গুর জিনিস, তবে আমি মানতে বাধ্য যে আপনার ইচ্ছা শক্তি আকর্ষণীয়। আমি তাকে বলি, যতদিন মানুষের মনে আল্লাহর বিশ্বাসের শিখা চলবে ততদিন তাদের এই রাত চিরকাল স্থায়ী থাকবে না। একটি নতুন দিনের আবির্ভাব হবে, ভোর আসবে। এরপর কিরাত আর ইকরা চুপচাপ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর আমরা দুইজন তার নাম নিয়ে গবেষণা করি। হারুত, সে অবশ্যই মিথ্যা বলছে, কারণ হারুত ইসলাম ধর্মমতে একজন ফলেন অ্যাঞ্জেল, সে কাউকে পজেস করে না। হারুত এবং মারুত ইসলামিক ঐতিহ্যে উল্লেখিত দুটি ব্যক্তিত্ব। কিছু ইসলামিক গ্রন্থের মতে তারা দুজনই ফেরেশতা ছিলেন এবং আল্লাহর প্রতি মানব জাতির বিশ্বাস এবং নৈতিক সততা পরীক্ষা করার জন্য আল্লাহর কর্তৃক পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তাদের দুনিয়াতে আসার এবং থাকার কিছু ইচ্ছা মঞ্জুর করা হয়েছিল এবং মানুষের আচরণ পর্যবেক্ষণ করার জন্য তাদের ব্যাবিলনে রাখা হয়েছিল। কিন্তু এক পর্যায়ে তারা নিজেরাই প্রলোভনের কাছে নতি স্বীকার করেছিলেন এবং নিজেরাই পাপ কর্মে লিপ্ত হয়েছিলেন। তাহলে ইকরা ও কিরাতের ভেতরে থাকা শয়তান অবশ্যই মিথ্যা বলছে, আমাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে। শুধু হারুতের কথা বলছে, মারুতের কথা বলেনি। তার চাল এমন হতে পারে যে দুইজন যমজ মেয়ে পজেসড সেহেতু আমরা ভাবতে পারি হারুত এবং মারুত এই দুইজন যমজ বোনকে কবজা করেছে। কিন্তু ওস্তাদের মতে সে সালাম শুনে রেগে গিয়েছিল, তার মানে সে মুসলিম নয়, অর্থাৎ সে মিথ্যা বলছে। কি করি? কোনো ক্লু নেই, কোনো প্রমাণ নেই, বুঝতে পারছিলাম না। এমন সময় শয়তানের বলা একটি কথা ওস্তাদের মাথায় আসে, ইফরিত আসবে। সেদিন আমরা কিরাত এবং ইকরার সাথে দেখা করিনি। আমি আর ওস্তাদ মিলে সেদিন ইশার নামাজের পরে সেই এলাকার গণ্যমান্য আলেমদের সাথে কথা বলতে থাকি ইফরিতের বিষয়ে। আমাদের সকলের কথা তর্ক বিতর্কে একটা ফল উঠে আসে, সেটা হচ্ছে যে কোনোভাবে হোক এই মেয়ে দুটোর উপরে কোনো একটা রিচুয়াল করা হয়েছে ইফরিতের যে কোনো কার্য সাধন করবার জন্য। আর সেই শয়তান মেয়ে দুটিকে বন্দি করেছে, সেই শয়তান আসলে ইফরিতের সেনা হতে পারে। আমরা পরদিন সকাল সকাল চলে যাই ওয়াসিম ভাইয়ের বাসায়। ইকরা এবং কিরাতের ঘরে প্রবেশ করতেই দেখলাম ওরা ঘুমাচ্ছে। কিরাত বলে যে কত অপবিত্র একটা দিন, এই দিনে নাকি রুকাইয়া করা ঠিক হবে না। তার ঠোঁটের পাশে রক্ত, জামার চারপাশে ছোট ছোট রক্তের দানা বিদ্যমান। কিরাত হঠাৎ চুপ হয়ে গিয়েছিল। এরপর হঠাৎ একটা বিদঘুটে হাসি দিয়ে কিরাত বলতে শুরু করে। একদিন ফ্যাকাশে আলোকিত ঘরে কিরাত কথা বলার জন্য তৈরি হচ্ছিল। তার চোখ হঠাৎ চকচক করে উঠল। তার শরীরে শয়তানের উপস্থিতি তার কণ্ঠকে বিকৃত করে দিয়েছিল। আমি আর ওস্তাদ মেয়েটির শরীরে থাকা শয়তানের সাথে শব্দে যুদ্ধে জড়ানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম। পরিবেশ কেমন যেন ভারী হয়ে ওঠে। এরপর কিরাতের সাথে আমাদের কথা শুরু হয়। ওস্তাদ তার কণ্ঠে দৃঢ়তা এনে বলতে শুরু করলেন, ইফরিতের ষড়যন্ত্র ধরে ফেলেছি এবং তাকে তার নাম রিভিল করার জন্য আদেশ করছি। হুজুরের আদেশ শুনে শয়তান মুচকি হেসে জবাব দিল, হুজুর, নামের অনেক ক্ষমতা আছে, তাই না? এই কথা শুনে আমি ওস্তাদ চুপ করে রইলাম। এরপর সে বলল সে তার নাম প্রকাশ করবে যদি আমরা তার 3টি ধাঁধার উত্তর দিতে পারি। ওস্তাদ নিঃশব্দে মাথা নাড়লেন আর বললেন যে আমরা প্রস্তুত। আমি তাকে বললাম ধাঁধাগুলো জিজ্ঞেস করতে যেন আমরা সেগুলো সমাধান করতে পারি। শয়তান হেসে উঠল, খুব ভালো। ধাঁধা 1, আমি বেঁচে নেই কিন্তু আমি বড় হতে পারি। আমার ফুসফুস নেই কিন্তু আমার বাতাস দরকার। আমি কি? কিছুক্ষণ ভাবলেন ওস্তাদ, এরপর আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, আগুন। শয়তান ঝাঁকুনি দিয়ে বলল, ধাঁধা 2, আমি মুখ ছাড়া কথা বলি এবং আমি কান ছাড়াই শুনি। আমার শরীর নেই কিন্তু বাতাসের সাথে বেঁচে আছি। আমি কি? আমি হুজুরের কানের কাছে ঝুঁকে ওনার সাথে উত্তর আলোচনা করে হেসে বললাম, প্রতিধ্বনি। শয়তানের চোখ সরু ও স্পষ্ট হতাশা বিদ্যমান।
এখন আমার তৃতীয় ও সর্বশেষ চ্যালেঞ্জ। আমি তোর দাস, তবুও তুই আমাকে নিয়ন্ত্রণ করতে পারিস না। আমি একটি শক্তিশালী শক্তি, কিন্তু তুই আমাকে সমৃদ্ধ করতে পারিস। আমি কি? আমি ওস্তাদের ধাঁধাটির উত্তর গভীরভাবে চিন্তা করলাম। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। শুধু একটা মোমবাতির শিখা কর্কশ শব্দ বাতাসে ভাসছে। মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরে চলছে আমাদের প্রশ্ন উত্তরের খেলা। ওস্তাদ অবশেষে বললেন, শয়তান, তোর ধাঁধার উত্তর হলো জ্ঞান। জ্ঞান আমাদের উপকার করে, তবুও আমরা এটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না। এটি একটি শক্তিশালী শক্তি, তবুও আমরা এটিকে সমৃদ্ধ করতে পারি। ওস্তাদের কথা শুনে কিরাত চিৎকার দিয়ে ঘুমিয়ে পড়ল এবং ইকরা এবার জেগে উঠল আর পরাজিত কণ্ঠে তার নাম প্রকাশ করে। সে বলল, আমার নাম জারকান, এবং তার মাস্টার একজন শক্তিশালী ইফরিত, যে তাকে নানান কাজ করতে আদেশ করে, যার নাম বেলিয়াল। এই নামগুলো উচ্চারণের সাথে সাথে একটি অন্ধকার আলো রুমটিকে ঢেকে ফেলল এবং আমরা জারকানকে তার প্ল্যান বলার জন্য বাধ্য করলাম। জারকান বলতে শুরু করলো, আমি জারকান আমার মালিক বেলিয়ালের নৃশংস ষড়যন্ত্রের কথা স্বীকার করছি। মেলার মাঝে ওলাদ চক্রের এক প্রাচীন রিচুয়াল খুব গোপনভাবে করা হয়েছিল। বেলিয়ালের অনুসারীরা এই কাজটি করেছিল। ওলাদ চক্র কি জানিস তোরা? ইফরিতের সন্তানকে জন্ম দেওয়া, এই দুনিয়ায় শয়তানি রাজত্ব স্থাপন করা। আমাদের দরকার ছিল একজন নারী, কিন্তু হঠাৎ মেলায় বেলিয়ালের নজরে পড়ে যায় যমজ বোন ইকরা এবং কিরাত। তখনই তাদের বিরুদ্ধে আমরা একটি বিশেষ পরিকল্পনা করেছিলাম। গ্রামের মেলায় মায়াবী পরিবেশের মধ্যে আমাদের অন্ধকার জগৎ উন্মোচন করতে চেয়েছিলাম, যেখানে হাসি এবং আনন্দ একটি প্রতারণায় পরিণত হয় ইফরিতের শয়তানের মাধ্যমে। কিন্তু আমরা এই দুই বোনকে কবজা করতে পারছিলাম না, কারণ তারা এতটাই পবিত্র ছিল যে আমাদের ধরাছোঁয়ার বাইরে। তাদের ছায়া পর্যবেক্ষণ করে আমরা তাদের মধ্যকার অসাধারণ বন্ধনকে চিনতে পেরেছিলাম। আমি একজন ছদ্মবেশী জাদুকর সেজে তাদের সামনে মায়াজালের গল্প বুনে তাদের বিশ্বাসকে কলুষিত করেছিলাম। বেলিয়াল আমার কানে কানে তাদের কিছু ভবিষ্যৎবাণী করে, যা কিছুক্ষণের মধ্যেই পূরণ হবে বলে আমি জানাই তাদের। একের পর এক খেল দেখে তাদের কৌতূহল এবং মুগ্ধতা যেন বেড়েই চলছিল। এই যমজের সাথে থাকা প্রতিটি মুহূর্ত আমরা তাদের গুমরাহ করায় চেষ্টারত ছিলাম। আমরা তাদের বাস্তবতা আর কল্পনাকে বিকৃত করে দিয়েছিলাম। এক পর্যায়ে তারা নিজেদের মাঝে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তাদের নিজেদের প্রতি ভালোবাসা, যা তাদের শক্তি ছিল, সেই শক্তি একটি দুর্বলতায় পরিণত হয়, যা আমাদের আসল পরিকল্পনা ছিল। তাদের মানসিকভাবে দুর্বল করে আমরা তাদের পজেস করতে চেয়েছিলাম। পজেস করে ওলাদ চক্রের জন্য তৈরি করার পরিকল্পনা করছিলাম। তাদেরকে একে অপরের নানান প্রশ্ন করার জন্য প্রভাবিত করছিলাম। আমরা এমন এক ফাটল তৈরি করছিলাম যেখানে তাদের প্রতি তাদের বিশ্বাস দুর্বল হয়ে গিয়েছিল, যা আমাদেরকে আত্মার ওপর আধিপত্য স্থাপন করতে সাহায্য করেছিল। এবং এত অন্ধকার তৈরি করেছিলাম তাদের মনে যে এটি আমাদের উদ্দেশ্যকে সফল করেছিল। আমাদের পরিকল্পনা সফল হয়। তাদের মন কলুষিত করে আমি একজন যমজের শরীরে প্রবেশ করি, বের হয়ে আরেকজন যমজের শরীরে প্রবেশ করি ও একজনকে আরেকজনের দাস বানিয়ে ফেলি। আমি থাকি একজনের শরীরে, আর একজন আমার দাস হয়ে কথা বলে। ওলাদ চক্র হবে পারলে আটকা, তোর হুজুর পারলে আটকাক। যার কোনো বেলিয়ালের ভয়ানক ষড়যন্ত্রের কথা শুনে এবার আমি ও ওস্তাদ তাদের সাথে লড়াই করার প্রস্তুতি নিলাম। আমাদের সাথে আনা জিনিসপত্র সাজিয়ে শুরু করলাম। আয়াতুল হারকা পড়া শুরু করতেই ইকরা এবং কিরা তাদের গায়ে হাত দিয়ে এমনভাবে দাপাদাপি করছিল যেন তাদের গায়ে আগুন ধরে গিয়েছে। আত্মসমর্পণের ভঙ্গি করে জারকান বলল, ওহ তোরা সত্যি তোদের বুদ্ধি আর ধর্ম বিশ্বাসের প্রমাণ দিয়েছিস। তার কণ্ঠে যেন মধুময় বিদ্বেষ ফুটে উঠেছিল। কিছুক্ষণ দম নিয়ে সে আবার বলতে শুরু করলো, কিন্তু তোরা কি সত্যি আমাকে পরাজিত করেছিস? তার কথা বাতাসে যেন ভাসছিল লুকানো ফাঁদের সূক্ষ্ম পরিকল্পনা। আমি ওস্তাদ সতর্কতার সাথে এগিয়ে গেলাম ইকরার দিকে, এই জারকানকে আবদ্ধ করতে। কিন্তু শয়তান মায়ার খেলায় আমাদের ধারণাগুলিকে বিভ্রম দিয়ে বিকৃত করতে চাচ্ছিল, আমাদের মনের গভীরতম ভয়কে প্রজ্বলিত করে তুলছিল। সে তার খেলা শুরু করেছিল। তোরা কি নিশ্চিত যে তোরা একে অপরকে বিশ্বাস করতে পারিস? জারকানের কণ্ঠ যেন প্রতিধ্বনিত হলো।
আমাদের একে অপরের ওপর সন্দেহ প্রকাশ করতে বাধ্য করেছিল সে তার এই খেলার মাধ্যমে। আমি ক্ষণিকের জন্য মায়ের জ্বালায় আচ্ছন্ন হয়ে যাই, দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি, যার ফলে আমরা আমাদের কাজ থেকে দূরে সরে যাচ্ছিলাম। তবুও আমার ওস্তাদ জারকানের এই মনস্তাত্ত্বিক যুদ্ধে বিচলিত না হয়ে দৃঢ় প্রত্যয়ের সাথে মোকাবেলা করছিলেন। উনি বললেন, আমাদের বিশ্বাস অটুট, কারণ আমাদের দোয়া ও আল্লাহর প্রতি ভয় আমাদের এখানে দাঁড় করিয়েছে। এরপর ওস্তাদ আমার মাথায় জোরে ধাক্কা দেন আমার বিভ্রম কাটাবার জন্যে। একত্রে আমরা সূরা পড়তে থাকি। সে তার কৌশল পরিবর্তন করে আমাদের সহানুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করে। সে ওস্তাদের কাছে দয়ার আবেদন জানায়, দয়া করুন হুজুর, আমাকে মুক্ত করে দিন, আমি এই মেয়েদের আর কষ্ট দেব না। তার কথাগুলো হুজুরের হৃদয়ে দয়ার সঞ্চার করেছিল। হুজুর একটু থেমে আবার আয়াত পড়া শুরু করেন এবং বলেন, তোদের ক্ষমা নেই, কারণ আমি তোর ভেতরের অন্ধকারকে চিনতে পেরেছি। আমি ওস্তাদ জারকানের মায়ার সামনে আত্মসমর্পণ করিনি। আমাদের স্থিতিস্থাপকতা দেখে হতাশ হয়ে জারকান তার সর্বশেষ চাল চালে। আমাদের সামনে এমন একটি দৃশ্য দৃশ্যমান করে যেখানে যমজ ইকরা ও কিরাত মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। জারকান বলে, দেখুন হুজুর, আপনার মূল্যবান যমজ সন্তান বিপদে পড়েছে। এই বলে সে উপহাস করতে শুরু করে। এখন কি আয়াত পড়া বন্ধ করবেন? হুজুর ক্ষণিকের জন্য ভয় পেলেও তিনি নিজেকে ইস্পাত কঠিন করে নিলেন। আমি শয়তানকে বললাম, আমি এই দুই বোনের সুস্থতা কামনা করি এবং মেয়েদের মনকে কেউ আধার দিয়ে ঢেকে দিতে পারবে না ইনশাল্লাহ। এই বলে আমি এবং হুজুর উচ্চ স্বরে আয়াত পড়া শুরু করি। জারকান বুঝতে পারছিল সে আটকে গেছে, তার পক্ষে আর এই লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়। হঠাৎ মাগরিবের আজান দিল। আমরা ডুকাইয়া বন্ধ করে উঁচু করে নামাজ পড়ে নিলাম। দুই বোনের ঘরে আবার প্রবেশ করতে দেখলাম দুই বোন আমাদের পা জড়িয়ে ধরে কাঁদছে। জারকান দুই বোনের কণ্ঠে একসাথে বলল, হুজুর, আল্লাহ মহান। এই যুদ্ধে আমি বুঝতে পেরেছি যে আল্লাহর নূর কি। এই দুই বোন পবিত্র, ওদের আমি কবজা করলেও কলুষিত করতে পারিনি। আল্লাহর নূরের জন্য লড়াই করেছিলেন আপনারা, তাও আজান দিতেই আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন। এত ভক্তি আমার ভুল হয়ে গেছে। আমাকে মুসলিম ধর্মের অনুসারী করুন। আল্লাহ সত্যি, কোরআনের আয়াতের আগুন শয়তানের কি অবস্থা করে আমি বুঝেছি। আমাকে ইসলাম শিক্ষা দিন, দয়া করুন। আমরা জারকানকে বলি ইসলাম শিক্ষা নেবার সাথে সাথে যেন সে এই শরীর দুটো ছেড়ে দেয়। সে রাজি হয়। এরপর দুই বোনকে অজু করিয়ে সামনে বসে তাদের ভেতরে থাকা জারকানকে উচ্চারণ করালাম কালিমা। আস্তে আস্তে মেয়ে দুটি মাটিতে লুটিয়ে পড়ে আর আমরা কানে শুনতে পাই, আসসালামু আলাইকুম। সুস্থ হয়ে যায় মেয়ে দুটি আল্লাহর রহমতে। এরপর গ্রামের কমিটির সাথে কথা বলে মেলা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় ও কমিটি মেম্বার বদল করা হয়। ইনশাল্লাহ এরপর থেকে গ্রামে আশা করি আর কোনো রিচুয়াল হয়নি। আমার ওস্তাদ এরপর আমাকে অনেক কথা বলেন যা আমি বলে সময় নষ্ট করব না, তবে প্রশ্ন থাকলে করতে পারবেন। এই ছিল সিম্ফনি সাহেবের শেষ কথা। ভাই, এখন যদি কোনো প্রশ্ন থাকে করুন। আমি সাবিত মুয়াজ্জেম সাহেবকে বলি যে না, আমি ঘটনাটাই এখন অবধি মাথায় বসাতে পারছি না, আপাতত কোনো প্রশ্ন নেই। উনি ফোনের ওপাশ থেকে হাসি দিয়ে বলেন, আচ্ছা। আসসালামু আলাইকুম বলে তার কাহিনী শেষ করেন। এই ঘটনায় আমরা কয়েকটি শিক্ষা পেয়েছি যা আমি উল্লেখ না করলেও আমি আশাবাদী যে আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সকলের ঈমান মজবুত থাকে এবং আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এই বলে সাবিত তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ সাবিত আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন তা জিজ্ঞেস করলাম না। আশা করি অনেক ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি মোহাম্মদ সিয়াম বলছি, ময়মনসিংহ বিভাগের জামালপুর ইসলামপুর থেকে। আমি এবার এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষা থাকার কারণে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা আমার পক্ষে আপাতত সম্ভব নয়, তাই সিলেক্ট হলে রাসেল ভাইয়ের মুখ থেকে ঘটনা শুনতে চাই। সেই 2017 সাল 8ম শ্রেণী হতে আমি ভূত এফএম এর সাথে যুক্ত আছি। মাঝখানে ভূত এফএম এর ইতি ঘটায় খুব কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আর রাত জেগে ঘটনা শোনা হবে না, তবে প্রোগ্রামটি যত সুন্দরভাবে সারপ্রাইজ হয়ে আমাদের জন্য ফিরে আসবে কল্পনাও করতে পারিনি। আমি এর আগে কখনো ঘটনা পাঠাইনি, এটাই ফার্স্ট। লেখার মাঝে যদি কোনো শব্দের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা মূলত আমার আম্মুর চাচাতো বোন, আমার খালামণির সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনার কিছু অংশ আমার বাবার কাছ থেকে শোনা, কিছু অংশ আমার নিজের চোখে দেখা। আমি আমার মতো করে লিখছি ঘটনাটি। আমাদের ইসলাম রাশি বিশ্বাস করে না। তখন রাশি সম্পর্কে এত কিছু জানতাম না, লোকমুখে যা শুনতাম তাই বিশ্বাস করতাম। ছোট থেকে শুনতাম আমার খালামণি নাকি তুলা রাশি ছিল। ওনার রাশি নাকি তেমন ভালো না থাকায় ওনার সাথে সবসময় প্যারানর্মাল মানে ভৌতিক ঘটনা ঘটতই। এমনকি মাঝে মাঝে উনি জিন বা খারাপ কিছুও দেখতে পেত। ঘটনা ঘটে 2013 সালে, চড়া গ্রীষ্মের দিকে, যখন আমার আম্মু প্রচণ্ড অসুস্থ এবং শয্যাশায়ী। তাকে সদ্য ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে ফেরত পাঠিয়েছে, তাই বাড়িতেই ওনার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছিল। একটা কথা বলে রাখা ভালো, আমার আম্মু খুব বাজেভাবে ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত হয়। সেটা জানতে আমাদের বেশ দেরি হয়ে যায়। যাই হোক, সেদিন রাত 10টা কি 11টার কাছাকাছি বাজে। কারেন্ট নেই। আমরা আমার নানির বাড়িতে থাকতাম। গ্রাম এলাকায় হওয়ায় প্রচুর লোডশেডিং হয় সেখানে। আম্মুর শরীরের কন্ডিশন তেমন ভালো ছিল না। ওনার শরীর অনেক অসুস্থ থাকায় উনি মাঝে মাঝে অনেক অদ্ভুত আচরণ করত। আমার এখনো মনে আছে, আম্মু এক মনে ওপরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে, বিড়বিড় করছে। কিছুক্ষণ পর ওনার শরীরে প্রচণ্ড ব্যথা আর শরীরের জ্বালা অনুভূত হয়। আমাকে কাছে ডাকতো, আমি যেতাম, কিন্তু কাছে যাওয়ার সাথে সাথেই আমার হাতে কামড় বসিয়ে দিত, নয়তো শক্ত করে খামচি দিয়ে ধরতো। আমি ব্যথার জন্য কষ্ট পাইনি, কষ্ট পেয়েছি আম্মুর এমন অস্বাভাবিক হয়ে যাওয়াতে। তখন আব্বু সিদ্ধান্ত নিল হুজুরের কাছ থেকে কাঁচ পরে আনবে। গ্রামের ভাষায় কাঁচ পরা মানে হচ্ছে লম্বা লম্বা 3টা সুতা নেবে, 3টা সুতা একসাথে করে কি যেন চূড়া পরে ফু দিয়ে একটা গিট্টু দিয়ে দিবে, এবং এই গিট দেবার পরে এর মাঝখানে কোনো ফাঁকা স্থান থাকবে না। এইভাবে পুরো সুতোতে গিট দিয়ে একটা মালার মতো বানিয়ে ফেলতে হবে সেটাকে, যেটা গলায় পড়লে জিন অথবা খারাপ কিছু দ্বারা আক্রান্ত হয় না। আব্বু উপায় না পেয়ে আমার খালামণির হাজব্যান্ড অর্থাৎ আমার খালুর কাছে যায় মসজিদে গিয়ে হুজুরের কাছ থেকে কাঁচ পরে আনার জন্য। ঘরে আমি একা, যার জন্য আব্বু নিজে না গিয়ে ওনাকেই পাঠালো হুজুরের কাছে। আমাদের বাসা থেকে খালাদের বাসা একটু দূরে। বিকেলের দিকে খালু বাজারে গিয়েছিল বোয়াল মাছ কিনতে, কিন্তু তার পছন্দ মতো মাছ না পাওয়ায় সন্ধ্যার পর যখন বড় মাছটা তার চোখে পড়ে, সে খানিকটা বেশ দরদাম করেই কিনে নেন। মাছ নিয়ে বাড়ি ফিরতে একটু বেশি রাত হয়ে যায়। মাছ আনার সাথে সাথে তৎক্ষণাৎ খালা মাছ কাটতে বসে এবং ওনাকে বাড়িতে একা রেখেই হুজুরকে ডাকতে চলে যায়। খালামণি মাছ কাটার সময় ওনার কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছিল। ওনার মনে হচ্ছিল ওনার আশেপাশে কেউ আছে। ঘর থেকেও মাঝে মাঝেই হুটহাট শব্দ আসছে, যেন কেউ ঘরের ভেতরে দৌড়াদৌড়ি করছে, জিনিস ফেলে দিচ্ছে। তো উনি মাছটা ওভাবেই রেখে ঘরে দেখতে যান। ওনার হাতে হ্যারিকেন ছিল। উনি যা দেখেন, ওনার কোমরের নিচে হাঁটু বরাবর হবে একটা কালো কুচকুচে বেড়াল দাঁড়িয়ে আছে। উনি দেখে বেশি রেগে যান এবং হাতের কাছে একটা লাঠি ছিল, যেটা দিয়ে বেড়ালটাকে সজোরে আঘাত করেন। বাড়ি দেওয়া মাত্রই বেড়ালটা রাগে ফোঁস করে শব্দ করে বেরিয়ে আসতে থাকে খালামণির দিকে। খালামণি এইটা দেখে রীতিমতো অনেক ভয় পেয়ে যান। তখন
তখন ওনার মনে হয় একটা বেড়াল কখনোই মানুষের হাঁটুর সমান হতে পারে না। উনি বেশ ভয় পেয়ে আমাদের বাড়ির দিকে দৌড় দেয়। ওনার জোরে চিৎকার শুনে আমার বড় মামা আর আমার বাবা গিয়ে দেখে খালামণি বাড়ির উঠোনে হাঁটু জড়সড় করে বসে আছে। একদম অন্ধকার রাত, কিছু দেখা যাচ্ছে না, তার মধ্যেই ওনার ওইভাবে বসে থাকাটা তাদের কাছে অস্বাভাবিক মনে হলো। হ্যারিকেনটা পাশেই পড়ে আছে। হ্যারিকেনের চিমনি ভেঙে যাওয়াতে আলোটাও নিভে গেছে। মামা গিয়ে খালাকে ডাকলো, কিরে সীমা, তুই এখানে বসে আছিস কেন? উনি কোনো কথা বলে না, নিচ দিক হয়ে বসেই থাকে। তারপর মামা আবারও বলল, এই সীমা, কি হয়েছে তোর? ওঠ এখান থেকে। খালামণি হঠাৎ করেই বলে উঠল, ওইখানে মাছ রাখা আছে, মাছ এনে দে, আমি মাছ খাবো, তাড়াতাড়ি এনে দে। ওনার গলার স্বরটা এমন ছিল যে একজন পুরুষ মানুষ অতিরিক্ত মোটা গলায় কথা বলছে। ওইখানে উপস্থিত আব্বু আম্মু ওনার এরকম আচরণ দেখে অনেক ভয় পেয়ে যায়। ওনাকে অনেক ওঠানোর চেষ্টা করে কিন্তু পারে না। তখন মামা আন্দাজ করতে পারল যে মোটেও ভালো কিছু ঘটেনি। মামা অনেক জোরাজোরি করে খালাকে ঘরে আনার চেষ্টা করে কিন্তু তার শক্তির সাথে পেরে ওঠে না। আব্বুকে এক ঝটকায় সে দূরে ফেলে দেয়। মামা জোরে জোরে আয়াতুল কুরসি পড়ে খালার মাথায় ফু দিলে উনি কিছুটা স্বাভাবিক হয় এবং ওনাকে ঘরে নিয়ে যায়। তারপর মামা খালুকে ফোন দিলে হুজুরকেও সাথে আসতে বলে। খালু জিজ্ঞাসা করলে মামা বলে, তুমি তাড়াতাড়ি আসো আগে। খালু হুজুরকে নিয়ে আসে। হুজুরকে দেখা মাত্রই শুরু হয়ে যায় ভয়ানক তাণ্ডব। হুজুর ওনার হাতে আম্মুর জন্য আনা যে কাঁচ পড়াটা ছিল ওইটা দিয়ে খালার কনিষ্ঠ আঙুলে জোরে শক্ত করে গিট দিয়ে বেঁধে দেন। সাথে সাথে খালা রাগে ক্ষোভে হুজুরকে উদ্দেশ্য করে সেই পুরুষ কণ্ঠে বিভিন্ন গালাগালি করতে থাকে। হুজুর ওনার কথা শুনে রেগে গিয়ে বলেন, দাঁড়া, তোর ব্যবস্থা করছে। এই বলে কিছু শুকনা মরিচ আর মোমবাতি আনতে বলেন আমার মামিকে। মামি এনে দেওয়ার পর হুজুর মোমবাতি দিয়ে শুকনো মরিচগুলো পুড়িয়ে সেই খালামণির নাকের কাছে ধরেন এবং আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। আমার খালার বিকট চিৎকার। হুজুর আরও শক্ত করে তার কনিষ্ঠ আঙুলটিতে সুতোটা বাঁধার চেষ্টা করেন। সেদিনের মতো সমস্যাটি শেষ হয়ে যায়। পরদিন সন্ধ্যা থেকে খালামণির মাঝে আবারও অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। বিছানায় শুয়ে শুয়ে তার উপরের দিকে তাকিয়ে একা একা হাসা, কখনো চোখ বড় বড় করে হাঁ করে তাকিয়ে থাকা ইত্যাদি। আবার শুরু হয় সেই অস্বাভাবিক কণ্ঠস্বর। ঘর থেকে বের হয়ে যেতে চায়। এরপরে আবারও হুজুরকে আনা হয়। খালামণি হুজুরকে দেখেই আবারও রেগে যান, রাগে ফোঁস করতে থাকেন এবং হুজুর মামাকে তখন কিছু মোমবাতির ব্যবস্থা করতে বলেন। হুজুরের কাছে থাকা কিছু গুঁড়ো চক নিয়ে সেই মাটির মধ্যে একটা সার্কেল তিনি তৈরি করেন এবং তার মাঝখানে মোমগুলো বসান। হুজুর এক পাশে বসে পড়লেন আর তার বিপরীত পাশে বসালেন খালাকে। মোমের আলোতে খালার চেহারাটা বিভৎস দেখাচ্ছিল। হুজুর খালামণির কনিষ্ঠ আঙুলে সুত দিয়ে শক্ত করে বেঁধে ফেলেন এবং আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। এরপর হুজুর আয়াতুল কুরসি পড়তে বসলে সবাই জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকে। তারপর হুজুর সেই জিনকে ডাকা শুরু করেন। কিছুক্ষণের মধ্যে খালামণির মুখ দিয়ে গড় গড় শব্দ শুনতে পাই আমরা। হুজুরকে সে বলে যে, তুই আবার এসেছিস আমাকে ছাড়াতে। কথা বলার পর শুকনো মরিচ পুড়িয়ে খালামণির নাকের সামনে ধরা হয় এবং আয়াত পাঠ করতে থাকেন এবং তখন বলে, দোহাই লাগে, ছেড়ে দে আমাকে। তারপর হুজুর নাকের কাছ থেকে মরিচটি সরিয়ে নেন এবং জিজ্ঞেস করেন, ওর শরীরে কেন ভর করেছিস? খালা আবারও বলেন, সিরাজ খালু যখন বাজার থেকে মাছ কিনে বাসায় ফিরছিল ওই মাছের লোভেই নাকি সে এসেছে এবং সে কোনো ক্ষতি করত না, কিন্তু তাকে লাঠি দিয়ে আঘাত করে বড় অন্যায় করে ফেলেছে, এর শাস্তি পেতেই হবে। এবার হুজুর 3টা মরিচ একসাথে পুড়িয়ে খালামণির নাকের সামনে ধরেন এবং আঙুল শক্ত করে বাঁধতে শুরু করেন। তারপর সেই কাকুতি মিনতি আর হুমকি, আমাকে ছেড়ে দে, ভালো হবে না। অনেকক্ষণ হুজুর সূরা পড়ার পর সে খালার শরীর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হুজুর জিজ্ঞাসা করে, আমরা বুঝবো কিভাবে তুই চলে গেছিস? খালার ভেতরে থাকা শয়তানটি তখন বলে ওঠে, আমি যাওয়ার সময় পেছনের কাঁঠাল গাছের একটা বড় ডাল ভেঙে চলে যাব, তবে আমাকে বিদায় করলেই কি তোরা বেঁচে যাবি? এই বাড়িতে আরো 7 জন জিন আছে, তারা এই বাড়ি থেকে কোনোদিনও যাবে না। এই বলেই যেই কথা সেই কাজ। কিছুক্ষণ পর সবাই ডাল ভাঙার আওয়াজ শুনতে পায়। বিষয়টি সবার কাছে একটু অবাক করা কাণ্ড ছিল। বাতাস নেই, হুটহাট ডাল তবুও ভেঙে যাওয়া। আমি নিজে সকালে ঘুম থেকে উঠে দেখেছি কাঁঠাল গাছের একটা বড় ডাল ভাঙা, কারণ রাতে আম্মুর শরীর ভালো না থাকায় ওনার কাছেই আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। সকালে উঠে বাবার মুখ থেকে সব ঘটনা শুনতে পাই। তারপর হুজুর খালামণির শরীরে দোয়া পড়ে ফু দিয়ে বাসায় চলে গিয়েছিলেন আর খালামণি তখনই ঘুমিয়ে পড়েছে এবং পরের দিন দুপুরে তার ঘুম ভাঙে। আশ্চর্য বিষয় হলো, এত কিছু
হয়ে গেছে, অথচ খালামণি কিছুই বলতে পারেন না। বেড়ালটা দেখে দৌড় দেওয়ার পর উনি কিছু একটা সাথে হোঁচট খেয়ে পড়ে যান, শুধু এটুকুই তার মনে ছিল। আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যান। তারপর হুজুরকে বাড়িতে ডেকে এনে পুরো বাড়িটা বন্ধ করে নেই। সে সময় হুজুর পুরোপুরিভাবে জানতে পারে যে আমাদের বাড়িতে 7টা জিন বাস করে, কিন্তু সেটা কারো কোনো ক্ষতি করবে না। কেটে গেছে 9 বৎসর। ঘটনাগুলো খালুকে এখনো জিজ্ঞাসা করলে ওনার মুখে দারুণ এক ভয়ের ছাপ দেখতে পাই। হয়তো তার প্রিয় মানুষটার এমন অবস্থা দেখে সে কল্পনাও করতে পারেনি। তো এই ছিল রাসেল ভাই ঘটনা গুছিয়ে লিখতে পেরেছে কিনা জানি না, বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার ঘটনা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, এবং আমরা থাকবো আপনার কেমন লেগেছে সেই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আমি জানি যে আপনারা সবাই আমার সাথে আছেন, ভালো আছেন, ভালোর দলে আছেন। আর আমরা আজকে যেহেতু 199তম এপিসোড করছি, এই এপিসোডটা যেহেতু অনেক বেশি স্পেশাল, সুতরাং স্পেশাল কিছু মানুষ না থাকলে কেমন হয়। আর সে কারণেই আমরা আজকে আমাদের এই এপিসোডে নিয়ে এসেছি হাফেজ মাইনুদ্দিন ভাইকে। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের ঘটনায় চলে যাই। আশা করছি তার ঘটনাটিও আপনাদের অনেক বেশি আনন্দ দেবে। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ঘটনায়। আমাদেরকে ইমেল করুন সামনের 200তম এপিসোডের জন্য। চলুন মাইনুদ্দিন ভাইয়ের ঘটনায় যাওয়া যাক। সাথেই থাকুন পুরোটা সময়। ভূত.com-এর পাশে থাকুন সব সময়। আসসালামু আলাইকুম। রাসেল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভাইয়া ভালো আছেন। আমার দ্বিতীয় ঘটনাটা বেশ অল্প কয়েকদিনের, সপ্তাহখানেক হয় নাই। তো আমরা সিলেটে গিয়েছিলাম। সিলেটে একটা হোটেলে যখন উঠি, সেই হোটেলের মধ্যে কিছু ঘটনা ঘটেছিল। আমরা ঢাকার থেকে রওনা দিয়েছি এবং সেই হোটেলে উঠলাম। ওঠার পরে আমরা ঢাকার থেকে কিছু খাবার নিয়ে গেছি সাথে করে। তো এই হোটেলে যখন আমরা ফ্রেশ হব, একটু বাহিরে যাব, খাবারগুলো একটা টেবিলের মধ্যে আমরা খুলে রেখেছিলাম যাতে নষ্ট না হয়। তো পরবর্তীতে সে খাবারগুলো আমরা সুন্দর করে টেবিলে গুছিয়ে রেখে ঘর তালাবদ্ধ করে আমরা বাহিরে গেলাম। ঘন্টা 2 পরে আমরা হোটেলে আবার ফিরে আসলাম। এসে দেখি হোটেলের কিছু সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে খাবারগুলো আমাদের এলোমেলো, অনেকগুলো খাবার খেয়ে ফেলেছে কে যেন। গোশত ছিল না, হাড়গুলো ছিল না, খাবারও কিছু কমে গেল। বিশেষ করে আরও কিছু ঘরের সমস্যা ছিল, চাদর বিছানাগুলো এলোমেলো। এবং সবচেয়ে বড় যেটা আশ্চর্য হলো যে আমরা ক্লিনারকে বলেছিলাম ঘরটা পরিষ্কার করবার দেবার জন্য, কিন্তু ঘরটা পরিষ্কার তারা করে নাই। আমরা এসে ওই রকমই একটা ময়লা পড়া ছিল, ধুলোবালি ছিল। এবং এর পাশাপাশি একটা জিনিস হচ্ছিল, সেটা হচ্ছে যেটা বহু পুরাতন কবর ভাঙলে একটা বিশ্রী গন্ধ বের হতো, একটা ভয়ঙ্কর একটা খুশবু বের হয়, মানে খারাপ, যেটা ভালো নয়। কেমন বুদগুটে একটা গন্ধ। তো আমরা ওইটাই
ঢোকার পরে ঘরটা ধুলোবালি ভরা, খাবার এলোমেলো, খাবারটা অনেকগুলো খেয়ে ফেলা, এবং ঘরটার মধ্যে একটা বিশ্রী কেমন কেমন একটা গন্ধ। তো সব মিলে আমাদের একটু অবাক করবার মতোই ছিল যে ঘরে প্রবেশ কে করেছিল। চাবি তো তালাবদ্ধ করা এবং রেস্টুরেন্টেই দেওয়া। পরবর্তীতে আমরা কল করি হোটেলের কর্তৃপক্ষের কাছে এবং আমরা প্রশ্ন করি যে ঘরটা থেকে প্রবেশ করেছিল। তাদের একজন লোক আসে, এসে সব দেখে। আমরা এটাও বলেছি ঘরটা কেন পরিষ্কার করে দেওয়া হলো না, এবং আমাদের এখানে খাবার ছিল। তো ওরাও একটু ভেবাচে করে বললো, এটা এমন তো হওয়ার কোনো কথা নয়, এটা তো কোনোদিন হয় না। ঠিক আছে, আমরা একটু দেখছি বলে এরপরে আর কোনো সংবাদ তারা আমাদেরকে দেয় নাই। তারপর আমরা ছিলাম। যেটা সবচেয়ে বড় আশ্চর্য, আমি যখন প্রবেশ করেছিলাম তো ঘরটা কেমনই যেন মনে হচ্ছিল যে একটু বিদঘুটে হয়তো বন্দি করা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। যদিও জানালা সব কিছুই, বাতাস সবই ঠিক ছিল, তারপরেও নিজের কাছে শ্বাস বন্ধের মতো ঘরটা ছিল। দম বন্ধ নেওয়া কষ্ট, থাকাটা খুব অস্থিরতা, ভালো লাগে নাই। এবং আমি বিশেষ করে, আমি তো জিন ঘরে থাকলে আমি বলতে পারি যে ঘরটাতে জিন আছে। আমি এরকম একটা অনুভব করে আমি কিছু বলেছিলাম যে ঘরটা আমার কাছে সুবিধা মনে হচ্ছিল না। তো এটাও নিয়ে আমাদের অনেক হাসাহাসি হলো যে আপনি তো যেখানে যাবেন এইরকমই বিষয়টা আপনার বলতে হবে, কারণ আপনি তো এইগুলো নিয়ে পারদর্শী। তা আমরাও বললাম না, তারপরে বলছি ঘরটা আমাদের কাছে সুবিধাজনক মনে হচ্ছে না, তারপরে থাকবো, দেখি কি হয়। যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে অবশ্যই আমি এটা সবাইকে শেয়ার করব ভূত.com-এ। এ নিয়েও আমাদের অনেক আনন্দ হয়েছিল ভাইয়া। কিন্তু মূলত ঘটনা সত্যি হলো যেটা, আমরা সন্ধ্যার পরে, মাগরিবের পরে যখন নাস্তার আয়োজন করেছি, খুব খাবার দাবার সব আমরা বসেছি। মাগরিবের নামাজের পরবর্তীতে আমরা একটু চা নাস্তার আয়োজন করেছি। আমাদের সাথে আরও কিছু গেস্ট ছিল, ওরাও খুব আমাদের সাথে বসলো। ওই মুহূর্তে আমাকে একটা লোক শুধু এইটুকুই বলল যে আমরা চা নাস্তা খাওয়ার পরে বাতিটা বন্ধ করে দেব। বাতিটা বন্ধ করে দিয়ে আপনি যে ঘটনাগুলো ভূত.com-এ শেয়ার করেছেন, আমাদের কাছে খুব আনন্দ লেগেছিল, ভয় লেগেছিল। আজ ওই রকমই আমাদেরকে নিয়ে একটু আলোচনা করবেন যা আমাদেরকে খুব আনন্দ দেবে। এবং রাসেল ভাইয়া, বিশেষ করে আপনার অনেক প্রশংসা শুনেছি সবার মুখে। ওইখানে আমাদের অনেক অনেক ভক্ত, আপনার শ্রোতাদের অনেক কিছু আমরা জেনেছি যে ভূত.com-এর ভালোবাসার অনেক মানুষ সিলেটে আছে। তো এটাও ভালো লাগলো শুনে। তো বিশেষ করে আমরা এই কাজটা করব। কিন্তু ভয়ঙ্কর ঘটনা যেটা হয়েছিল যখন আমরা লাইট বন্ধ করেছি, ঘটনাটাগুলো আমরা একটু বলবো। যে আমি ভূত.com-এ রাসেল ভাইয়াকে কি ঘটনা শোনাতাম, রাসেল ভাইয়া সমস্ত শ্রোতাদেরকে এইভাবে ঘটনাটা বলতো, শেয়ার করতো। ভূত.com আমাদের সবাইকে আনন্দ বা ভয়ভীতি কিভাবে দেখাতো, একটু খুব মজায় করে গল্পটা বলছিলাম তাদেরকে। তো মুহূর্তের মধ্যে একটা আওয়াজ এলো, শব্দটা হলো চুপ থাকো। তখন আমরা সবাই সবার দিকে তাকালাম যে কথাটা কে বলেছে। যখন বলছে চুপ থাকো, আমরা একটু অবাক হইলাম। তখন সবাই চুপই হয়ে গেলাম। একটু পরেই দেখি শব্দ হচ্ছে দরজায় বা আমাদের টেবিলের মধ্যে, ঠক ঠক এরকম একটা শব্দ, বিভিন্ন রকমের একটু একটু করে আওয়াজ আসছিল। তো এইটা নিয়ে আবার একজন বলল যে ভূত.com-এর লোক যখন সিলেটের মধ্যে, তখন অবশ্যই ভূত.com-এর ভূত এখানেও চলে এসেছে। আমরা আবার বললাম চুপ থাকতে বলেছে, তো আমরা কিছুক্ষণ চুপ থাকি, দেখি না ঘটনাটা কি ঘটে। তো অবশ্যই সেখানে জিন ছিল ভাইয়া, যেটা আমরা আস্তে আস্তে রাত 9টা, 9:30 বুঝতে পেরেছি। যখন আমরা সবাই নিশ্চুপ হয়ে যাকে বলেছি যে আপনারা যে যেমনটা পারেন, দুরুদ শরীফ হোক, সূরা ফাতিহা হোক, বা যে যেটা পারেন আপনারা আস্তে মনে মনে পড়তে থাকেন। হয়তো আল্লাহ চাহে আমাদের চোখের মধ্যে কিছু দৃষ্টি দেখা দিতে পারে। তো ঘটনাটা সত্যি তাই হলো। সেখানে আমরা অনেকগুলো লোক ছিলাম। তো
তো প্রায় এখান থেকে 3-4 জন লোক এই ঘরের ভিতরে একটা জিন ছিল, তারা দেখেছে। এবং পরবর্তীতে সেটা আমিও খুব কাছে ডেকে কথা বলেছি। এবং যে জিনটার নমুনা এই ছিল, সে বিশাল একটু লম্বা আকৃতির এবং সাদা পোশাক পরিহিত, সাদা টুপি পরা, লম্বা দাড়ি পরা, এবং সে দরজার সামনেই দাঁড়িয়ে। তো বিশেষ করে সবাই একটু খুব ভয় ভীতিতে নিশ্চুপ হয়ে, অনেকেই তো চোখ বন্ধ করেই ছিল। আবার যারা কিছু কিছু একটু সাহসী ছিল, যে গ্রামগঞ্জে অনেক জিন দেখা, তারা একটু চুপ হয়ে কিন্তু তাকিয়েছিল এবং আমাকে ইশারা করছিল যে ওইখানে দাঁড়ানো, আমি কিছু দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমি আবার সালাম দিলাম, সালাম দিয়ে বললাম আমরা ঢাকার থেকে এসেছি এবং এখানে আসলাম, এসে আপনার এইরকম একটা উপলব্ধি করতে পারলাম, আপনি কি সত্যি কি এখানে আছেন? তখন আমাদের সাথে শেয়ার করলো যে চুপ থাকো বলেছি, অর্থাৎ এখানে কথা বলা যাবে না। তখন আমি বুঝলাম ওকে, এখন উনি হয়তো কোনো ইবাদতে আছেন বা উনি হয়তো ধ্যানমগ্ন আছেন। আমরাও সবাই তখন আর কোনো কথা না বলে চুপ হয়ে গেলাম। পরবর্তীতে সেটা হচ্ছে আমাদেরকে শুধু এটুকুই বলে গেল, কাল সকালে চলে যেও সবাই, এখানে তো আমরাই থাকি। তখন ওই কিছুক্ষণের মুহূর্তের জন্য সে চলে গেল, তাকে আর দেখিনি। এবং আশ্চর্য হলো, যাবার বেলায় উনি যখন চলে গেল আমাদের বাতি কিন্তু নিভানো ছিল, কিন্তু ফ্যান এবং লাইট দুটোটাই নিচ থেকে চালু হয়ে গেল। এবং দরজাটা যে আমাদের একটু ভিড়ানো ছিল যেন বাহিরের আলোটা আমাদের এখানে না আসে, যদিও পুরো বন্ধ করা হয় নাই, কিন্তু দরজাটাও পুরো খুলে গেল। তখন বললাম ঠিক আছে, উনি চলে গেছে, এখন আমরা কথা বলতে পারি। তো এই বিষয় নিয়ে সবাই আমার কাছে কিছু প্রশ্ন করেছিল, যে যে জিন আসলো আপনি তাকে কিছু কথা বললেন না বা কিছু বললেন না। বললাম এখানে আসছি এবং হয়তো উনিও খুব ইবাদতে ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন, যা হয়তো বারবার বলছিল চুপ থাকো, তাই আমরা কোনো কথা বলিনি। আজ রাতে আমরা বসবো এবং অবশ্যই অবশ্যই উনি যদি একজন ধার্মিক জিন হয়ে থাকে, ইবাদতকারী জিন হয়ে থাকে, তাহলে রাত্রে আবারও আমাদের কাছে আসবে এবং আমাদের সাথে কথা বলবে। তো এই আগ্রহটা নিয়ে সবাই জেগেছিল। ওই রাত্রে কেউই ঘুমায়নি, যদিও সবাই খুব ক্লান্ত ছিলাম। তো আমরা রাত্রে 12টা 12:30টায় খুব আগ্রহ নিয়ে সবাই উজু করে, আতর খুশবু মেখে, খুব ইবাদত বন্দিগি করে, যেমন 2 রাকাত করে আমরা নামাজ পড়েছি এবং বসে একটু ইবাদত জিকির করেছি, মিলাদ কিয়াম করেছি এবং বসে বসে তার কথাই স্মরণ করতেছিলাম যে এখন যদি উনি আসেন আমাদের কিছু প্রশ্ন করা থাকবে, আমরা কিছু প্রশ্ন বা কিছু কথা বলবো। অথবা অনেকে বলতেছে জিন জাতি তো আমাদের কিছু দিয়ে থাকে মানুষকে উপহার, আমি হয়তো তাকে পেলে আমি কিছু জিনিস চাইবো। এই নিয়ে আমরা একটু হাসলাম। পর মুহূর্তেই দেখি সত্যিকার কিছুক্ষণের জন্য, অর্থাৎ 12টা 45 মিনিট বা 12টা 50 মিনিটে উনি আবারও আসলেন। এবং যখন উনি আসলেন তখন এক অদ্ভুত খুশবুতে ভরে গিয়েছিল, খুবই সুঘ্রাণ ভরে গেছিল। এবং এইখানে যারা বলেছিল যে জিন জাতি তো উপহার দিয়ে থাকে, সত্যিকার অর্থে আমাদেরকে গোলাপ ফুল, অনেকগুলো গোলাপ ফুল দিয়ে গেল এবং এটুকুই বলল তোমরা অবশ্যই অবশ্যই ইবাদত করবে, বেশি বেশি আল্লাহর জিকির করবে, দুরুদ পড়বে এবং তোমরা সবাই ভালো এবং এইভাবেই ভালো থাকবে। বিশেষ আর কোনো কথা না বলে আমাদের টেবিলের মধ্যে কিছু বিস্কিট রাখা ছিল, আমরা কোক এনে রেখেছিলাম, বিস্কুট রেখেছিলাম, রাত্রে একটু খাবো বলে। ওইখান থেকে দেখি অনেকগুলো তারা বিস্কুট আর কি খেয়ে ফেলেছে। এখন এই বিষয়টুকু অল্প সময়ের ভিতরে আমাদেরকে ভূত.com-এর অনেক ঘটনা আমাদের মনে করে দিল এবং আমরা খুব আনন্দ পেয়েছিলাম। সত্যিকার অর্থে ভূত.com, রাসেল ভাইয়া,
আপনার এই অনুষ্ঠানটি সত্যিকার অর্থে সত্য একটি ঘটনা নিয়ে যে আপনি তৈরি করেছেন, এবং সিলেটের মধ্যে আমাদের বেশ কিছু লোক আমাদের ঘটনাগুলো সত্যিকার দেখে বলছে ভূত.com এর ঘটনাগুলো সত্যি, ঘটনাগুলো নিয়েই তৈরি করা, যে ঘটনা ঘটে সত্যিকার বাস্তবিক তাহা নিয়েই রাসেল ভাই এটা পরিচালিত করেন। তাই ভূত.com অবশ্যই বলবো সবার মাঝে সব সময় চালু থাকবে, আনন্দ ভয় দিয়ে যাবে এবং ভালো দলের থাকবে। রাসেল ভাইয়া যেমন আমাদেরকে অনেক একটি সত্তর পথ, জিন জাতি বা ব্ল্যাক ম্যাজিক, মানুষকে ভালো মন্দ অনেক কিছু জীবন বয়ে আনে, শিখিয়ে আনে, বা ভূত.com আমাদেরকে অনেকটাই উপকৃত করেছে। ব্ল্যাক ম্যাজিক বা জিন জাতিরা বাস্তবিক সত্য মানুষের জীবনের সাথে মিশে আছে, এমন এমন সত্য ঘটনা নিয়ে তুলে ধরা ভূত.com সেদিন সিলেটবাসীও বলেছে যে আমরা আজ স্বচক্ষে আজ এই হোটেলের মধ্যে আমাদের হয়তো কিছু খাবার নষ্ট করে ফেলা হয়েছে, আবার অনেকের কিছু জিনিস খোয়ানো গিয়েছিল যেগুলো আমরা ধরেছিলাম যে ঘরে যারা কেয়ারটেকার আছেন বা পরিচ্ছন্ন কর্মীরা আছেন তারা নিয়ে গেছেন। পরবর্তীতে জানলাম যে না, সেটা যেমন কারো হাত ঘড়ি, কারো কিছু পয়সা কড়ি ছিল, মানে বিশেষ করে খাবার উপরেই আমাদের আক্রমণটা বেশি গিয়েছিল। জিন হাত ঘড়ি নিয়েছে, আমাদের খাবারগুলো খেয়েছে, ঘরগুলো একটু এলোমেলো করেছে, ঘরটা আমাদের অগুছানো করে দিয়ে গেছে। কিন্তু একদিকে ভয় যেমন ছিল, আর একদিকে আনন্দটা পেয়েছিলাম। আর আমরা বারবার সেই স্মৃতিটাকেই বারবার ভূত.comকেই মনে করেছিলাম যে সত্য ঘটনা নিয়েই আমাদের রাসেল ভাই আমাদেরকে তুলে দিচ্ছেন ভূত.com এর সেই সমস্ত তথ্যগুলো। ভাইয়া আমার এই ঘটনাটা এখানেই শেষ। তো অবশ্যই আমার ব্ল্যাক ম্যাজিকের অনেকগুলো কাজ করা আমি স্টুডিওতে এসে আপনাদের সবাইকে শেয়ার করে যাব। আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 199তম এপিসোডে। আমি রাসেল আছি, সাথে শুনছেন ভূত.com। এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি একটা অডিও ক্লিপে চলে যাব। আশা করছি এই অডিও ক্লিপটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, বরাবরের মতো আমরা অবশ্যই ভালোর দলে আছি এবং আপনিও আছেন ভালোর দলে। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার নানা বাড়িতে আর কি, আমার এক চাস্তো নানার সাথে ঘটনাটা ঘটেছে। এমন কি আমার নানা বাড়ির যে আশেপাশে 5-6 গ্রাম আছে, সেই গ্রামগুলোতেও এই ঘটনাটা অনেকটা সবাই জানে আর কি। মানে ওই বলা চলে না, মানে এই এক এক জায়গায় এক একটা ঘটনা অনেক জনপ্রিয়। তো ঘটনাটা আর কি ওই অঞ্চলে, আমার নানা বাড়ির অঞ্চলে অনেক জনপ্রিয় আর কি। তো আমি আমার নাম প্রকাশ করার পর আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ হৃদয় আহমেদ ইয়ামিন। আমি নরসিংদীর মাধবদী থেকে। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আগে বেশ কিছু স্টোরি আপনি ভূত.com এ শেয়ার করেছেন, তো সেই জন্যে ঘটনায় যাচ্ছি। ঘটনাটা ঘটে আমার চাস্তো নানা, ওনার নাম হচ্ছে আঞ্জু মিয়া। তো আঞ্জু নানার সাথে ঘটনাটা ঘটে, ঘটনার সময়কাল 1980 শতকের দিকে কিংবা 70। মানে আঞ্জু নানা যখন ঘটনাটা বলছে, তো সেই দিক দিয়ে তো উনি অনেকটা বৃদ্ধ। তো ওনার ঘটনাটা মানে সময়কালটা আর কি তেমন একটা মনে ছিল না, কিন্তু অন্যান্য মানুষের কাছ থেকে ঘটনাটা আরোই স্পষ্টভাবে আর কি জানতে পারছি যেটা, তো সেটাই এখন শেয়ার করছি। আঞ্জু নানা যখন ওই সময়কালে বাসায় চাষবাস করতো আর কি। তো চাষবাস করাকালীন অবস্থায়
সেই সময়টা ছিল ধানের মৌসুম। তো উনি ধান চাষ করে, ধান চাষ করার পর উনি সেই ধানগুলোকে বেশ যত্ন করতে থাকে এবং একটা সময় ওনার ফসলি জমিতে বেশ ভালো ফসল হয়। তো ধানগুলো পেকে যাওয়ার পর কাটার প্রস্তুতি নিচ্ছিল। তো ওই নানার বাড়ির সেই গ্রামে আরো একজন লোক ছিল, যিনি নাকি এই অন্যের কিছু ভালো কিছু হলে আর কি সেদিকে আর কি নজর যায়, এরকম কিছু লোক থাকে না, ওই রকম একটা লোক ছিল। তো ওনার নামটা প্রকাশ করছি না, ওনার একটা ছদ্মনাম দিচ্ছি, ধরেন কবির মিয়া আর কি। তো ওই কবির মিয়া আঞ্জু নানার খেতে আর কি ওনার কবির মিয়ার পালিত দুটো গরু ছেড়ে দিয়ে যায় আর কি একদিন রাত্রিবেলা। তো আঞ্জু নানা যখন ভোরে ওঠে এবং দেখে ওনার ধানি জমি আর কি, মানে পাকা ফসল ও বেশ খানিকটা খেয়ে ফেলেছে এবং তখনও খাচ্ছিল আর কি ওই গরু দুটা। তো আঞ্জু নানা গরু দুটাকে দেখে চিনতে পারে এবং চিনার পর আঞ্জু নানা যেটা করে আর কি, ওই গরু দুটাকে অনেকটা তাড়িয়ে দেয়। তো এটা গেল প্রথম দিনের ঘটনা। তো দ্বিতীয় দিন একই অবস্থায় আর কি আঞ্জু নানার জমিতে দানি ফসলে সেই কবির মিয়া আর কি আবার গরুগুলো ছেড়ে যায়। তো গরুগুলো ছেড়ে যাওয়ার পর আঞ্জু নানা যেটা করলো, আবারও পরের দিন যখন ফজর নামাজে সময় হয়, তো আঞ্জু নানা যখন ঘুম থেকে ওঠে দেখে বাড়ির পাশে যেহেতু ধানি জমি ছিল না, তো উনি আর কি দেখে যে আবারও দুটো গরু আর কি ধান খাচ্ছে এরকম আর কি। তো আঞ্জু নানা যেটা খেয়াল করলো যে বেশ সময় তো সজাগ থাকি, মানে ওই সময় কালেও ওনারা বেশ আড্ডা পাচ্ছিল আর কি, ওনারা অনেক আড্ডা টাড্ডা দিত ওনাদের সমবয়সী যারা ছিল সবাই মিলে। তো উনি প্রায় ওই সময়কালে আর কি রাত 12টা-1টার দিকে ঘুমাতো। তার মানে 12টা-1টার পরেই আর কি গরুগুলো ছেড়ে যায় এখানে। তো যেটা হয় আর কি, আঞ্জু নানা এবার কবির মিয়ার ওই গরুগুলাকে খুব ভালো করে আর কি মারে। তো মারার পর গরুগুলোর চোখ দিয়ে আর কি পানি পড়ছিল এমনটা। তো সেই গরুগুলোকে আর কি খোয়ারে দিয়ে দেয় আর কি। তো সেই খোয়ার থেকে কবির মিয়ার অনেক টাকা লাগে সেই গরুগুলোকে নিয়ে যেতে তার বাসায়। তো কবির মিয়া সেখানে অনেক টাকা দিয়ে সেই গরুগুলোকে নিয়ে যায় এবং আঞ্জু নানা খুব যখন ওই গরুগুলোর উপরে ছাড়ে তখন একটা সময় আর কি ওই কবির মিয়ার বাড়ির উঠানে দেখে যে কবির মিয়া ওই গরুগুলোকে আর কি মলম জাতীয় কিছু একটা লাগাচ্ছিল শরীরে। তো আঞ্জু নানার এত পরিমাণ রাগ হয়েছিল যে ওই গরুগুলোকে এইভাবে মারে যে ওই গরুগুলার শরীরের চামড়া পর্যন্ত আর কি ছিলে যায়। তো সেখানে আর কি মলম লাগাচ্ছিল এবং কবির মিয়াও কাঁদছিল, গরুগুলো কাঁদছিল আর কি এরকম। তো আঞ্জু নানা আর কি উনি এই জিনিসটা ফিল করলো যে হ্যাঁ ঠিক আছে, এখন আর কবিরের গরু আসবে না, কবিরের একটা উচিত শিক্ষা হয়েছে। তো যেটা হয় আর কি, এই আঞ্জু নানা একটু নিশ্চিন্ত হয়ে সেদিনের মতো বাসায় চলে আসে এবং বাসায় চলে আসার পর আঞ্জু নানা আর কি সেদিনও একইভাবে আড্ডা মাড্ডা দিয়ে আর কি ওনাদের বেশ সময় হয়ে যায়। তো বেশ রাত হওয়ার পর আঞ্জু নানা যে এখন তো বেশ রাত হয়েছে, তো এখন তো ঘুমিয়ে পড়বো, তা আজকে আর ঘুমাবো না, আজকে লাস্ট একটু দেখি যে কবির আবারও গরুগুলাকে আনে বা নাকি, বা কবিরের আরো অন্য গরু ছিল সেগুলোকে এনে আমার ডাইনিং জমিতে ছাড়ে নাকি, এমনটা আর কি। মানে আঞ্জু নানার এমন চিন্তা ভাবনা ছিল যে যেহেতু কবির মিয়ার গরুগুলোকে অনেক মেরেছি, তো কবির মিয়ারও একটা রাগ ক্ষোভ থাকতে পারে সেদিক দিয়ে, যদি কবির মিয়া আবারও গরু আমার খেতে এনে ছেড়ে দেয় তাহলে তো ওই গরুগুলো আমার দানি জমি খেতে শুরু করবে, তো সেদিক দিয়ে আমার অনেকটা লোকসান হবে। তো আজ হাতে নাতে আর কি কবির মিয়াকে এবং কবির মিয়ার গরুকে ধরব।
আজ আর ঘুমাবো না, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আঞ্জুনানা ওইখানে আর কি ওনার বাড়ির আঙিনায় থেকে আর কি মানে দেখা যাচ্ছিল একটা গাছের নিচে বসে চাঁদনি রাত ছিল ফর্সা, তো চাঁদের আলোতে ফসলি জমিটা স্পষ্ট দেখা যাচ্ছিল বেশ। তো উনি বসে আছে হাতে একটা লাঠির মতো নিয়ে। তো যেটা হয় আর কি, আঞ্জুনানা অনেক সময় বসে থাকার পর ওনার একটু তন্দ্রার মতো চলে আসে, একটু ঘুম ঘুম ভাব পায়। তো হঠাৎ যখন ঘুম ঘুম ভাব পায়, উনি ঘুম ঘুম ভাবটা কাটিয়ে যখন ভালো করে চোখ মেলে তাকায় তার ধানি জমিতে, তখন দেখে আর কি যেটা যে দুটো কালো গরু ওনার ধানি জমিতে ধান খাচ্ছে। আঞ্জুনানা এটা দেখে বলল, একটু ঘুমিয়ে পড়েছি, এই ফাঁকে কবির মিয়া তার গরু দিয়া চলে গেছে, এরকম একটা অবস্থা। তো আঞ্জুনানার বেশ রাগ হয় এবং উনি ওনার হাতে লাঠি নিয়ে সেই গরুগুলোকে তাড়া করতে থাকে এবং গরুগুলো দৌড়ে দৌড়ে ওই গ্রামের যেই চক আসছিল ওই চকের আর কি বিলের দিকে চলে যাচ্ছিল। তো বিল বলতে ওইখানে অনেক নিচু জমি আর অনেক পরিমাণে পানি জমে থাকে, তো সেখানে আর কি কোনো কিছু আবাদ করা হয় না, কোনো ফসল আদি হয় না। তো সেটা আর কি সেখানে মানুষ মাছ এরকম কিছু ধরে, মাছ বা হাঁস পালন করে ওই জায়গাতে। তো আঞ্জুনানা আর কি সেই দেখলো, খেয়াল করে যে ওনার তারা খেয়ে গরুগুলা ওই দিকে চলে যেতেছে। তো ওই দিকে চলে যাওয়াতে আঞ্জুনানা যেটা করলো, মানে তখন ওনার তেমন কোনো হুঁশ জ্ঞান ছিল না, উনি একটাই কথা যে ওই গরুগুলোকে আবারও গতকালের মতো বেধড়ক মারতে হবে, নয়তো কবির মিয়ার শিক্ষা হবে না। তো ওনার মাথাতে তেমন সেন্স ছিল না। একটা সময় দৌড়াতে দৌড়াতে যখন আঞ্জুনানা আর কি সেই বিলের পাড়ে এসে চলে আসে, তো উনি দেখলো ওনার সামনে আর কোনো গরু নাই। অ্যান্ড আঞ্জুনানা খুব শকড হয়ে যায়, রাসেল ভাই, যেটা হয় আর কি যে আমি তাহলে কার পিছনে দৌড়াইছে, এমন না যে গরুগুলা অনেক দূরে দৌড়াচ্ছে, জাস্ট গরুগুলা আর কি আঞ্জুনানার কাছ থেকে নাকি 10-15 হাত দূরে দৌড়াচ্ছিল এবং চাঁদের আলোয় স্পষ্ট গরুগুলোকে দেখা যাচ্ছিল। কিন্তু আঞ্জুনানা মানে মানুষ দৌড়ায় বা যাই করে চোখের পলক ফেলে না, মানে চোখের পলক ফেলতে না ফেলতেই দেখে সামনে কিছু নেই, মানে ওই গরুগুলো একদম বেনিস্ট। তো আঞ্জুনানা ওইখানে অনেকটা শকড হয়ে যায় এবং বলে, গেল কই গরুগুলা? তো উনি আশেপাশে দেখলো কোনো কিছুই নাই এবং উনি যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে অনেক ফসলি জমি এবং সামনে আর কি বিল, মানে আর 10-15 হাত গেলেই বিল, ওই পানির জলাশয়ের মতো আর কি। তো যেটা হয় আর কি, আঞ্জুনানা তো অনেকটা ভয়ে পেয়ে যায়। তো এর মধ্যে দিয়ে উনি শুনতে পায়, তোকে অনেকদিন পরে পাইছি, আজ তুই কোথায় যাবি, এরকম একটা আর কি শব্দ শুনতে পায়। তো এই কথাটা শোনার পর আঞ্জুনানা আরো বেশি ভয় পেয়ে যায় এবং উনি পরে খেয়াল করে যে কবির মিয়ার বাড়ির দিকে তো ওই গরুগুলা গেল না, গরুগুলো আমার তাড়ানি খেয়ে এই বিলের দিকে কেন চলে আসলো, আর গরুগুলা গেলে কই? আর ওনার এই কথাটা শোনার পর মানে কাউকে না দেখতে পেয়ে আঞ্জুনানা আরো ভয় পেয়ে যায় এবং উনি বাড়ির দিকে ফিরতে থাকে। তো উনি ওনার যে গুরুজন আছে, বাবা মা বা দাদা দাদি, ওনাদের কাছ থেকে শুনছে যে কোথাও কোনো প্রেতাত্মার কবলে বা এরকম অশরীর কবলে পড়লে তো দৌড় দিবে না, পিছন ফিরে দৌড় দিবে না, হেঁটে আসবা, দৌড় দিলে সেখানে তোমাকে মেরে ফেলার বা তোমাকে ধরে ফেলার এমন একটা সিচুয়েশন হয়। তো এই আর কি এরকম একটা কথা। তো আঞ্জুনানা পিছন ফিরে আর কি হারছিল। তো ওনার কাছে যেটা ছিল আর কি
ওই সময় নাকি ওই বিড়ির মতো, তো বিড়ি ওই সময়কালে আর কি অনেক দামি কিছু ছিল, তো ওইটা ছিল এবং ম্যাচও ছিল আঞ্জুনানার কাছে। তো নানা যেটা করে উনি একটা বিড়ি আর কি জ্বালায়, তো জ্বালানোর পর আস্তে আস্তে হাঁটার চেষ্টা করে এবং একটা সময় দেখে ওনার পিছন থেকে মানে ওনার পাশ ঘেঁষে সামনের দিকে একটা সাদা ঘোড়া দৌড়ে চলে গেল আর কি। তো ঘোড়া আসাটা ইম্পসিবল এই দানি জমিতে, তো দৌড়ে অনেক দূরে চলে গিয়ে একদম মানে হাওয়া হয়ে গেল। তো আঞ্জুনানা এগুলো দেখছিল এবং ভয় পাচ্ছিল এবং ওই কথাটা শোনার পর আরো ভয় পাচ্ছিল। তো যেটা হয় আর কি, এই ঘোড়াটা চলে যাওয়ার পর আঞ্জুনানা প্রায় ওনার বাড়ির বেশ কাছাকাছি চলে আসে, মানে আরো 5-7টা ধানি জমির পর আর কি উনি ওনার বাড়িতে চলে আসবে। তো এই সময় দেখে ওনার পাশে একটা বৃদ্ধ মহিলা মতো বরকা পরে আর কি কেউ, মানে বৃদ্ধ মহিলা বলতে বললাম কেন যে আঞ্জুনানা এরকম ভাষ্যমত করেছিল যে বরকা পরে মানে কুজো হয়ে কেউ ওনার পাশ দিয়ে খুব দ্রুত গতিতে ওনার সামনে হাঁটছিল এবং ওনার সামনে গিয়ে ওনার থেকে 10-12 হাত ডিস্টেন্স রেখে আর কি ওই বৃদ্ধ মহিলাটা হাঁটছিল। তো কোনো যুবতী বা কোনো জোয়ান মেয়ে আর কি কুজো হয়ে হাঁটবে না নিশ্চয়ই, এবং ওই মহিলাটা আর কি মানে কুজো হয়ে হাঁটছিল। তো আঞ্জুনানা ভাবলো যে আর যাই হোক এটার পেছনে আর কি আমি অন্তত পক্ষে বাড়ির দিকে যাব। তো একটা সময় আর কি দেখছিল যে ওই বৃদ্ধ মহিলাটার মানে পাশাপাশি আসতে পারছিল না আঞ্জুনানা, মানে উনি যতই জোরে বা আস্তে হাঁটুক না কেন মানে ওই মহিলার কাছ থেকে ওই আঞ্জুনানার ডিস্টেন্সটা ওই 10-15 হাতই থেকে যায়। তো যেটা হয় আর কি একটা সময় আঞ্জুনানা এরকম ওই যে 4-5 ক্ষেত কাছাকাছি যখন চলে আসে ওনার বাড়ি, আর 4-5টা দানি জমির পরেই আর কি ওনার বাড়িটা দেখা যাচ্ছিল। তো উনি যেটা করেন উনি ওইখানে আসার পর খুব জোরে একটা দৌড় দেয়। তো জোরে একটা দৌড় দিয়া মানে উনি ওনার বাড়ির আগিনায় আসা চিৎকার দিয়ে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর উনি সেন্সলেস হয়নি। তো তখন আরো একটা মানে একটা মানে কাউকে না দেখতে পেয়ে একটা আওয়াজ শুনতে পায়, যে খুব ভয়ঙ্কর একটা আওয়াজ, যে আর তুই বেঁচে গেলি, কিন্তু অন্য কোনো দিন যদি তুই আমাদের কবলে পড়স তাইলে আর বাঁচতে পারবি না, এমনটা আর কি সেই আওয়াজে শুনতে পায়। তো যেটা হয় আঞ্জুনানা এই ভয়ঙ্কর শব্দটা শোনার পরে উনি সেন্সলেস হয়ে যায় এবং ওনার বাড়িতে যখন উনি চিৎকার দিয়ে এসে পড়ে তো এই শব্দটা ওনার ছেলে মেয়ে এবং ওনার যেই স্ত্রী জনা ছিল ওনারা শুনতে পায়, এবং শুনতে পাওয়ার পর ওনারা দরজা খুলে দেখে আঞ্জুনানা মাটির উঠানে পড়ে আছে। তো ওনাকে ঘরে নিয়ে যায় এবং পরের দিন সকালে যখন ওনার সেন্স ফিরে, তো যখন ওনাকে এই সব ব্যাপারে জিজ্ঞাসা করা যে কেন তুমি এইভাবে চিৎকার দিয়ে বাড়িতে পড়ে গেলা বা কি হয়েছিল তোমার, তো আঞ্জুনানা যেটা বলছে যে এই ঘটনাটা পুরোপুরি আঞ্জুনানা সবার সাথে শেয়ার করে এবং এরকম 4-5 গ্রাম এই ঘটনাটা একদম রটে যায় এবং ওই সময় আর কি এই ঘটনাটা এবং কি এখন পর্যন্ত অনেক মানুষ এই ঘটনাটা জানে ওই এলাকায়। তো এই ঘটনার পর আর কি আঞ্জুনানাকে বলছিল যে একটা হুজুর দেখাবে। তো সেই হুজুরের কাছে যখন নিয়ে যায় তখন সেই হুজুর বলছে যে এটা এক ধরনের জিন, এই জিনটাকে গো জিন বলা হয় বা গো ভূতও বলা হয়, মানে এরা শুধু গরুর বেশ ধরে আর কি মানুষকে দূরে নিয়ে এরকম নির্জন জায়গায় নিয়ে মেরে ফেলে বা কাদা মাটিতে পুঁতে ফেলার পর একটা সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হলে মানুষটা মারা যায়, এরকম একটা জিন। তো তাদের কবলে আর কি নাকি আঞ্জুনানা পড়ছিল। তো সেই হুজুর যেটা বলে যে হ্যাঁ ওনার কোনো সমস্যা নেই, ওনাকে আর কি কোনো কিছু আসর টাসর করে নাই, বাস্ট ওনাকে নিয়ে আর কি মেরে ফেলার বা এরকম কোনো একটা কিছু ছিল। তো ওই কালো বরকা পরিহিত মহিলাটা হোক আর যাই হোক ওনাকে হেল্প করে, মানে ওই অশরীরী হোক বা শারীরিক মানে অশরীরী হওয়ার সম্ভাবনা বেশি। তো
ওইটা যদি হেল্প না করতো তাহলে হয়তো বা আঞ্জুনা আর কি আর বেঁচে ফিরে আসতো না, এমনটা জানায় ওই হুজুর। তো বলে ঠিক আছে, আমি কিছু পানি টানি ফুরে দিচ্ছি এবং ঠিক হয়ে যাবে। তো এই ছিল আঞ্জুনানার সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি ভালো লাগে রাসেল ভাই তাহলে অবশ্যই শেয়ার করবেন। এন্ড আপনার ভাইকে জানাই সালাম, জানাই রাসেল ভাইকে সালাম। আরো কিছু মানুষ আছে যাদেরকে খুব মনে পড়ে। রহমান ভাই ছিল, উনি যখন প্রবাস থেকে অডিও ক্লিপ পাঠাতো তার ঘটনাগুলো শুনতে অনেকটা ভালো লাগতো। আমরা হয়তো বা তেমন একটা গুছিয়ে ঘটনা বলতে পারি না, তাই যখন আমাদের ঘটনা রাসেল ভাইয়ের অনুষ্ঠানে শেয়ার হয় তখন অনেক মানুষ অনেক মন্তব্য করে যে ভাই ঘটনা ভালো লাগছে না, এই কিভাবে কথা বলছে। আমরা হয়তো বা কথা যেমন ভাবে বলতে পারি না গুছিয়ে, কিন্তু জানি যখন রাসেল ভাই আছে তখন আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো খোদা হাফেজ রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Booth.com with Russell. 199তম এপিসোড চলছে, শুনছেন ভূত.com। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমরা একটার পর একটা ঘটনা পড়ে যাচ্ছি। আপনারা সবাই 200তম এপিসোডের প্রস্তুতি নিচ্ছেন নিশ্চয়ই, আমরাও প্রস্তুতি নিয়ে যাচ্ছি। জানি না কতটুকু আপনাদের আনন্দ দিতে পারবো, আপনাদের কতটুকু ভালো লাগাতে পারবো, কিন্তু আজকের এপিসোডটি কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। স্বাধীন মিউজিক অ্যাপের যে কমেন্ট সেকশন সেখানে কমেন্ট করুন, এবং মেসেজে গেলে আপনারা দেখতে পাবেন স্বাধীন মিউজিক অ্যাপ বলছে যে আপনারা 5 স্টার রেটিং দিয়ে চাইলেই 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যেতে পারেন। তাহলে কিন্তু দারুণ, তাই না? প্রত্যেক শুক্রবারে নতুন নতুন এপিসোড, প্রত্যেক রবিবারে নতুন একটি ঘটনা। কেমন হয় যদি সাবস্ক্রিপশনটা হয়ে যায় 1 বছরের জন্য? দেরি করবেন না, ফার্স্ট 5 স্টার রেটিং দিয়ে ফেলুন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি গাজীপুর কোনাবাড়ি থেকে আসলাম আহমেদ জয় বলছিলাম। আমার সাথে এক বড় ভাইয়ের পরিচয় হয়। তার বাসা হলো আপনার নেত্রকোনা কেন্দ্র থানার। ওনার কাছে মানে ভয়াবহ কিছু ঘটনা আছে, তো ডিরেক্ট ওনার কাছ থেকেই শুনি আমরা। হ্যাঁ শুভ ভাই, শুরু করেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শিবলি আহমেদ শুভ। আর দেশের বাড়ি আপনার নেত্রকোনা কেন্দুয়া থানার চিরাং ইউনিয়ন, গ্রাম চিথুলিয়া। এটা অনেক দিন আগের এক ঘটনা, যেটা আমার বাবার সাথে ঘটেছে। কারণ আমার বাবা তো আপনার একজন কৃষক ছিল, তার অনেক গরু টরু নিয়ে একদিন হঠাৎ করে বাড়ি, আমাদের এলাকা বাড়ি বলতে আপনার যেদিকে পানি আসে বেশি ওইদিকে মানে প্রায় 20 থেকে 30টি গরু নিয়ে ওইখানে মানে যেটাকে আমরা বলি জিরাত করতে যায়। মানে ওইখানে কৃষি কাজ করে, অনেক গরু থাকে, মানে গরুর ফার্ম বললেই চলে। তারপর ওইখানে জমি টমি সব কিছু লাগানোর পরে ওইখান থেকে কিন্তু আগে মেশিন দিয়ে পানি দেওয়ার মতো কোনো অপশান ছিল না, কারণ তখন মেশিন সচরাচর আসে নাই। নদী থেকে একটু ছোট করে খাল করে ক্ষেতের মধ্যে পানি দিতে হয়। তখন এভাবে অনেক দিন ধরেই তারা ওইখানে তাদের কাজ করতেছে। হুট করে একদিন ওইখানে আপনার আবার দিনের বেলা অনেক রোদ থাকে, তার জন্য দিনের বেলা ক্ষেতের মধ্যে পানি দিতে খুব কষ্ট হয়। তার জন্য রাতের বেলায়, কারণ তখন রোদ থাকে না, গরম লাগে না, আপনার আনুমানিক রাত 2টা থেকে 3টা দিয়ে আপনার ক্ষেতের মধ্যে পানি দিতে জায়গা, যাতে সকাল পর্যন্ত তারা পানি সেচা ক্ষেতের মধ্যে পানি দিতে পারে। এভাবে হঠাৎ করে একদিন রাত 3টার দিকে ক্ষেতের এক সাইডে একজন পানি দিতেছে,
আবার টিকের অন্য সাইড দিয়ে প্রায় এখান থেকে ওইখানে প্রায় 10 মিনিটের রাস্তা, হাইটে আসলে 10 মিনিট লাগবে, এতটুকু গ্যাপ রেখা তারা পানি দিতেছিল। তারপরে হঠাৎ করে মানে আব্বার এক চাচার নাম হয়েছে আপনার ডিপডি, বলতেছে ডিপডি চাচা আসো ওইদিকে, পরে বলতেছে হ্যাঁ বাতিজা আসি, তাহলে তো পানি দিতে থাকো খেতে যতক্ষণ দেওয়া যায়, যতক্ষণ সকাল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পানি দিব। পরে এইভাবে 2-1বার ডাক দেওয়ার পরে বলতেছে যে হ্যাঁ আমি আসি, চিন্তা করিস না। কিন্তু তারপরের বার একবার ডাক দিছে আব্বাই যে চাচা আসো, পরে উনি বলতেছে যে না, মানে উনি কিছুই বলতেছে না, উনি কিছুই বলতেছে না। তখন 2-3বার ডাক দেওয়ার পরে বুঝতেছে না এখানে কোনো হয়তো বা সমস্যা হয়েছে, আবার ওইদিকে ঝামেলা হয়েছে, অনেক কি একটা শব্দ আসতেছে, ভয়ঙ্কর যেটা শব্দটা ওইরকম একটা শব্দ আসতেছে, দুজন মারামারি লাগলে যেমনি একটা সাউন্ড আসে এরকম সাউন্ড। পরে ক্ষেতের ওই মোড়া থেকে আস্তে আস্তে হাইটা তখন রাত নাকি বাজে প্রায় 4টা, মানে ফজরের আগ মুহূর্তে। তখন আব্বা ওই দিক দিয়ে পানির শেষ রাইখা এদিক দিয়ে আসতেছে মামারে চাচারে দেখবার, হাইটা আইসা দেখে এখানে তার চাচা নাই। তখন তো মানে একবারে বেক্কেল হয়ে গেছে, এখানে তখন কথা বললো আমার না বইলা আমার চাচা আমার এখানে রাইখা চলে গেল, তার জন্য আব্বা খুব কষ্ট পাইছে মনে মনে। তারপর হুট করে দেখে কি যেখান থেকে পানিটা তুলে ওই দিক দিয়ে অনেক কাদা আছে, কিন্তু ওই কাদার মধ্যে পুরাটা শরীর ঢুকে হেলাইছে, ও শুধু একটু মাথার চুলটি থেকে একটু কপালটা বাইর করে রাখছে। পরে তো দেখছে যে এরকম অবস্থা, পরে তারে 2জনে মিলে পরে আরো 2জনে ডাক দিছে, তারা আইসা ওই পুকুর থেকে ডাক দিয়ে টাইনার তুলছে। ঠাম দিয়ে তোলার পরে শরীরে অনেক জ্বর আসছে, মানে আমার দাদা, আমার যিনি আমার আব্বার কাকা লাগে উনি, ওনার শরীরে গায়ে অনেক জ্বর আসছে, ওষুধ খাওয়াইতেছে ভালো হয় না, অনেক কিছু চিকিৎসা করলো তাও ভালো হয় না। তারপরে কবিরাজরে দেখায় আল্লাহ রহমত করছিল, তার জন্য উনি বাইরে আসছে। যে জ্বর আপনার ডাক্তারে ভালো করতে পারতেছে না, সেখানে কবিরাজের কাছে যাওয়ার পরে তাবিজ দিছিল, তাবিজ দেওয়ার পরে ওই নিয়ম কানুন গুলা মানতে পারছে, তার জন্য সে সুস্থ হয়েছে, এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। তারপরে ওনার কাছ থেকে জিজ্ঞাসা করলো যে আমার বাবাই জিজ্ঞাসা করলো যে কাকা তোমার কি হয়েছিল, সমস্যা কি হয়েছিল এদিকে? পরে কয় ও দেখাবো যে এখানে পানি সিস্তাছি, হঠাৎ করে আমার সামনে দৌড়ে একটা কি আইতেছে, আমার কাছে যখন আসছে তখন দেখি এটার গায়ে আমার প্রচুর লোয়া কাটা, মানে আমাদের যে লুম থাকে ওইটাই ওদের শরীরে কাটার মতো বড় বড় এরা অনেকটা প্রায় 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি লম্বা, যেটা আমরা বলি মানে আমাদের গ্রামের ভাষায় বলি ভাই, কিন্তু শুদ্ধ ভাষা এটা কি বলে এটা আমার জানা নাই, আমাদের গ্রামের ভাষায় এটাকে বলি শক, যেটা তিনি। তারপরে ওইটা আপনার মানুষের মতোই মুখ, কিন্তু সবকিছুতে আপনার কাটায় ভরপুর। ধরুন আমাদের মুখে দাড়ি আছে, ওদের মুখে দাড়িটা না, ওদের মুখে কাটা বড় বড়, তার পুরো শরীরে একইভাবে কাটা। তারপরে ওই দূর থেকে দৌড়ে আসা, মানে আমার আব্বার যিনি চাচা আমার সম্পর্কে দাদা লাগে, ওই দাদার কাছে দৌড়ে আইছে, জড়ায় দৌড়ে লাইছে। আবার উনিও সাহসী, আগের দিনের মানুষ তো তারা কিন্তু অনেক সাহসী থাকে, কারণ তারা এইভাবে চলে অভ্যস্ত। তার মাথায় এতটুকু সেন্স ছিল যে একমাত্র কামড়ে ভয় পায়, যদি যে কেউ ধরে সেক্ষেত্রে যদি সে কামড় দিতে যায় শখসরে, তাহলে এটা আর কাছে ফিরবে না, এটা মানুষের দাঁতের খুব ভয় পায়, বুঝছেন? তারপরে আপনার যখন আসে তখন এটার সাথে কামড়ে লাগছে, যখন আপনার জড়াইয়া ধরে লাইছে তখন আমার দাদা আর ছাড়তাছে না, কামড় দিয়ে ধরে রাখছে এটারে, আর সেটাও আমার ধরে লাইছে দাদাতে। পরে এইভাবে এক অবস্থায় উপর শুকনা জায়গা আমার নিয়ে পানিতে ফালাই দিছে, তখন আর আমি তো আর পানির মধ্যে শক্তি কাটাইতে পারি না বেশি, এক হয়েছে কাদার মধ্যে আমার পাট সব ঢুকে গেল। তারপরে এইভাবে কামড় আর দিতে পারতেছে না, তারপরে এইভাবে এক অবস্থায় আমার ঘাড়ের মধ্যে চাপ দিয়া ওই কাদার ভিতরে ঢুকে আলাইছে।
কারাদার ভিতরে ঢুকাই লাইছে মানে, আর আমি শরীরে শক্তি পাইতেছি না, একবার পুরো মুখ পর্যন্ত ঢুকাই লাইছে। তখন তো তোরাই তো আমার এবার টাইনা তুলছস। কিন্তু শখসর একটা বিষয়টা হইল যে আপনার ওইটা আপনার খুবই ভয়ঙ্কর একটা প্রাণী, যেটা আপনার আগুনের রূপ নেই। প্রাণী নাকি? সরি, যে আল্লাহর জিন জাতীয় একটা খেয়েটা, যাই হোক, ওইটা আপনার বেশিরভাগই যে হাওড় অঞ্চলে আগুনের মতো রূপ নিয়ে এটা চলাচল করে সব সময়। কিন্তু আমার দাদার ওইটারে অনেকদিন জ্বর থাকার পর সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরও মাঝে মাঝে এটা জ্বরটা এখনো আসে, ঠিক আছে? হ্যাঁ, ওটার ভয়ের থেকে এটা কতটুকু পরিমাণে ভয়ঙ্কর বুঝেন। আর এটা মানুষটা আপনার রাস্তাঘাটে যেখানেই থাকবে এটা মানে সমস্যা আপনারা করবেই, যে কোনো জায়গায়। হ্যাঁ, যে কোনো জায়গায় এটা থাকলে এটার মধ্যে ভালো আর মন্দ নাই, এটা ডিস্টার্ব করবে। ওটা আবার জিনের দ্বারা এটা ধরলে হবে না। জিন পেট যেটা আছে ওইটাই এক ধরনের, ওইটা হচ্ছে আবার ভিন্ন ধরনের, যেটা থেকে সবার আমাদের সাবধান থাকতে হবে, ঠিক আছে? ধন্যবাদ রাসেল ভাই। আমাদের ঘটনাটা যদি প্রচারযোগ্য হয় আমাকে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।